হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এনএমজিএনএম নার্সিং এন্ট্রান্স 2025, যার জন্য খুবই কম সময় এখন বাকি রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের এক্সামের জন্য যত ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, যেখান থেকে কোয়েশ্চেন আসবে, সেই টপিকগুলো এখানে একবার ডিসকাস করব। ঠিক আছে, যাতে কোনো রকমের সমস্যা যদি তোমাদের এই টপিকে থেকে থাকে, তাহলে সেটা যাতে এই ভিডিও থ্রু কমপ্লিটলি রিমুভ হয়ে যায় এবং কনসেপ্ট সহ বাকি যত রকমের কোয়েশ্চেন এখান থেকে হতে পারে সমস্ত কিছু তোমরা যেন এখান থেকে বুঝে যাও এবং তার আনসারগুলো জেনে যাও। ঠিক আছে, যত ইম্পর্টেন্ট টপিকস রয়েছে সেগুলো তোমরা এখানে বুঝতে পারছো। সালোক সংশ্লেষ, শ্বসন, রক্ত সংবহন, পুষ্টি, রেচন, অনাক্রমতা, আরও যত ইম্পর্টেন্ট টপিকস রয়েছে একটা ভিডিওতেই আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, যাতে বিভিন্ন ভিডিও তোমাদের না খুঁজতে হয়। ঠিক আছে, একটা ভিডিওতে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে ডিটেলসে। এখানে আমি তোমাদের সমস্ত জিনিসগুলো বলে দেবো। ওকে, তো প্রথমে এখানে যে টপিকটা রয়েছে, দেখো প্রথমে আছে রেখেছি আমি সালোক সংশ্লেষ। তোমরা জানো সালোক সংশ্লেষ তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু পরীক্ষার আগে যে কদিন সময় রয়েছে তার মধ্যে এই ভিডিওগুলো যদি তুমি দেখে শেষ করতে পারো, তাহলে আমার মনে হয় তোমার বই দেখে রিভিশন করার প্রয়োজন পড়বে না। কারণ এখানে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি, শুধু একটা খাতা আর একটা পেন নিয়ে বসবে, যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি সেগুলোতে তোমরা নোট করে নিতে পারো। ঠিক আছে, আর যদি আগে থেকে জানা থাকে তো খুবই ভালো কথা, বাট যদি কিছু মনে হয় কোনো ইনফরমেশান নতুন, সেটা তোমরা অবশ্যই কিন্তু নিজের মতো করে নোট করে নেবে। ওকে, সো প্রথমে যে টপিকটা আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। খুবই ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকটা টপিক এখানে ইম্পর্টেন্ট, কোনটা কম কোনটা বেশি বলবো না, ইচ টপিক ইজ ইম্পর্টেন্ট হিয়ার। ওকে, তো ফার্স্ট টপিকে সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস প্রথমে আমরা ডিসকাস করব, তারপর এক এক করে বাকি টপিকগুলো করব। তো চলো প্রথমে আমরা সালোক সংশ্লেষটা দেখি। প্রথমত সালোক সংশ্লেষ কথাটার অর্থ কী? সালোক সংশ্লেষ মানে হচ্ছে স যুক্ত আলোক, তাই তো, আর কী হবে সংশ্লেষ, তার মানে আলোকের উপস্থিতিতে এখানে সংশ্লেষ ঘটবে, আলোকের উপস্থিতিতে সংশ্লেষ। পুরো ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা তোমরা দেখবে। ঠিক আছে, এমন কোনো ইনফরমেশন এখানে বলবো না যেটা তোমাদের এক্সামে ইম্পর্টেন্ট নয়। যারা এই ভিডিও দেখে যাবে তারা এই টপিকগুলো থেকে এক্সামে যা আসবে প্রত্যেকটা কোশ্চেনেরই আনসার পারবে। তো সালোক সংশ্লেষ মানে কি হলো? সূর্যালোকের উপস্থিতিতে সংশ্লেষ। তার সূর্যালোকের উপস্থিতিতে সংশ্লেষ যখন হচ্ছে, তাহলে কী সংশ্লেষ হচ্ছে সেটা জানতে হবে। প্রথমত এখানে মেন যে জিনিস সংশ্লেষ, এটাকে আমরা বলি গ্লুকোজ, তাই তো, শর্করা জাতীয় খাদ্য, এটা গ্লুকোজ রূপে মানে তৈরি হয়, গ্লুকোজ হিসেবে তৈরি হয়। তার সাথে আর কি তৈরি হয়? জল তৈরি হয় এবং অক্সিজেন নির্গত হয়, জল আর অক্সিজেন। এগুলো কি হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদন হয়, মানে সংশ্লেষিত হয়। যদি বলা হয় নিচের কোন কোন পদার্থ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সংশ্লেষিত হয়, কী কী হবে? গ্লুকোজ হবে, জল হবে আর অক্সিজেন হবে। এবার তৈরি হচ্ছে এই জিনিসগুলো, তাহলে নিশ্চয়ই কিছু কাঁচামাল লাগছে, তাই তো, নিশ্চয়ই কিছু কি লাগবে? কাঁচামাল লাগবে। অর্থাৎ কোন জিনিসগুলো দিয়ে সেটা তৈরি হবে, যে জিনিসগুলো তৈরি হচ্ছে বললাম উৎপন্ন বস্তু, তার জন্য কোন কোন জিনিস বা কোন কোন কাঁচামাল লাগবে? প্রথমত লাগবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তার সাথে কি লাগবে? জল। এই দুটো জিনিসের সাহায্যেই কিন্তু সমস্ত কিছু উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড লাগবে আর জল লাগবে, আর বিক্রিয়া ঘটবে সম্পূর্ণভাবে সূর্যালোকের উপস্থিতিতে। ঠিক আছে, ক্লোরোফিলযুক্ত কোষে, ক্লোরোফিলবিহীন কোনো কোষে কিন্তু সালোক সংশ্লেষ ঘটে না। ক্লোরোফিলযুক্ত কোষে সবসময় সালোক সংশ্লেষ ঘটবে। এবার দেখো এখানে স্থান, তাহলে কোথায় ঘটবে বললাম? ক্লোরোফিলযুক্ত কোষে ঘটবে। সময় কখন ঘটবে? শুধুমাত্র সূর্যালোকের উপস্থিতিতে, মানে দিনের বেলায়, বুঝতে পারছো, রাতের বেলায় কিন্তু সালোক সংশ্লেষ ঘটবে না। নেক্সট রয়েছে উৎপন্ন বস্তু। উৎপন্ন বস্তু কী কী বললাম? গ্লুকোজ উৎপন্ন হয়, গ্লুকোজের সংকেত কি? C6H12 আর O6, তার সাথে থাকে অক্সিজেন আর কি থাকে? জল। ঠিক আছে, তারপরে এর দুটো দশা রয়েছে। সালোক সংশ্লেষে তোমরা জানবে কটা দশা আছে? দুটো দশা। ঠিক আছে, দুটো দশার মধ্যে একটাকে আমরা বলি কি? আলোক দশা, আর একটাকে বলি আমরা অন্ধকার দশা। একটা হচ্ছে আলোক দশা, আর একটা কী হবে? অন্ধকার দশা। তো কোথায় উৎপন্ন হয়, মানে কোথায় ঘটবে বিক্রিয়াগুলো? স্থানটা আমরা বলেছিলাম কি? ক্লোরোফিলযুক্ত কোষে, তাই তো, ক্লোরোফিলযুক্ত কোষে। কিন্তু তোমাদের একটা জিনিস জানতে হবে যে কোন কোষ অঙ্গাণুর মধ্যে এটা ঘটছে। কোন কোষ অঙ্গাণু যদি বলা হয়, ক্লোরোফিল তো ক্লোরোফিলযুক্ত কোষে ঘটে, মেসোফিল কলার কোষে। তো এখানে কোষ অঙ্গাণু যদি বলে, কোষ অঙ্গাণু, তাহলে কী হবে? ক্লোরোপ্লাস্ট। কোষ অঙ্গাণু কী হয় বলো? ক্লোরোপ্লাস্ট হবে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু সম্পন্ন হয়। ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা দ্বি একক পর্দাযুক্ত অঙ্গাণু। এখানে মাইটোকন্ড্রিয়া থাকে, তার সাথে হচ্ছে তোমার এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কী থাকে? থাইলাকয়েড থাকে, মনে রাখবে। ক্লোরোপ্লাস্টের মধ্যে কী থাকবে? থাইলাকয়েড। প্রথমত বলি ক্লোরোপ্লাস্টের দুটো অংশ, একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। গ্রানা আর স্ট্রোমা।
স্ট্রোমা বলতে ধাত্র, ঠিক আছে, একটু জেলির মতো পদার্থ যেটা, সেটা হচ্ছে স্ট্রোমা। আর বাকিটা হচ্ছে গ্রানা। এই গ্রানা কি? গ্রানা হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে স্ট্রাকচারটা, যদি আমি এখানে আঁকি, ডবল একক বললাম, দ্বি-একক পর্দাযুক্ত, তো এর মধ্যে থাকছে কি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু এরকম থালা বা কয়েনের মতো অংশ থাকে, থালা বা কয়েনের মতো অংশ, এটাকে বলে থাইলাকয়েড। এই যে একটা থালা বা কয়েনের মতো অংশ, এটা কী বলি আমরা? থাইলাকয়েড। এরকম অনেক কটা থাইলাকয়েড পরপর এভাবে জমা হয়, দিয়ে তৈরি হয় গ্রানাম। এরকম অনেক করে থাইলাকয়েড পরপর হয়ে সঞ্চিত কী তৈরি করে? গ্রানাম। তাহলে এইটাও একটা গ্রানাম। এই দুটো গ্রানাম মিলে যখন অনেকগুলো গ্রানাম হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি গ্রানা। গ্রানাম মানে সিঙ্গুলার ফর্ম, আর গ্রানা হচ্ছে মানে প্লুরাল ফর্ম। তো আলোক দশা যেটা, ঠিক আছে, এটা হচ্ছে কি বললাম? গ্রানা। তো এই গ্রানার মধ্যে কি হয়? গ্রানার মধ্যে রয়েছে তোমার ক্লোরোফিল, ঠিক আছে, গ্রানার মধ্যে কিন্তু কী রয়েছে? ক্লোরোফিল। তাহলে আমরা বলতে পারি এরকম যে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড আছে, অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি হয় গ্রানা, এবং সেই গ্রানার মধ্যে সম্পন্ন হয় কি? আলোক দশা। ঠিক আছে, আলোক দশা নামটা কেন হয়েছে? কারণ এই দশায় যে বিক্রিয়াগুলো হয় সেখানে সূর্যালোক প্রয়োজন, সেখানে কি? সূর্যালোক প্রয়োজন, যার জন্য আমরা এটাকে কী বলি? আলোক দশা বলি। ওকে, তো এই সূর্যালোক প্রয়োজন হচ্ছে আলোক দশায়। কী কী বিক্রিয়া ঘটে আলোক দশায়? ফটফট করে একবার আমি বলে দিই, তোমাদের নোট করে নেবে, ঠিক আছে, একদম শর্টে হয়ে যাবে তোমাদের জিনিসটা। তাহলে আলোক দশা যখন হচ্ছে, এই আলোক দশায় প্রথমত কী ঘটবে? প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে কি হয়? সূর্যালোকে যে ফোটন কণা, ঠিক আছে, সূর্যালোকে কী হয়? ফোটন কণা শোষিত হয়। প্রথম ঘটনা কী ঘটবে? ফোটন কণা শোষণ, ফোটন কণা শোষণ। তো এই ফোটন কণাটা শোষণ করবে কে? ফোটন কণাটা শোষণ করবে হচ্ছে ক্লোরোফিল। প্রথম ঘটনা কি বললাম? ক্লোরোফিল কি করবে? ফোটন কণা শোষণ করবে, যেটা অবশ্যই সূর্যালোক থেকে আসছে। ফোটন কণা শোষণ করে নাম্বার 2তে কী হবে? ক্লোরোফিল সক্রিয় হয়ে যাবে। ক্লোরোফিল কী হবে? ক্লোরোফিল হয়ে যাবে সক্রিয়। ক্লোরোফিল সক্রিয় হয়ে যাবে, এবং ক্লোরোফিল সক্রিয় হয়ে কী করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ক্লোরোফিল সক্রিয় হয়ে কী করবে? ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে একটা ইলেকট্রন কী হলো? ক্লোরোফিল থেকে বেরিয়ে গেল, এবং তার সাথে ক্লোরোফিল কী হলো? সক্রিয় হয়ে গেল। দুটো ঘটনা একটা বললাম আমি। প্রথমটা হচ্ছে তোমার সূর্যালোকের ফোটন করা ক্লোরোফিল শোষণ করলো, তারপরে কী হলো? সেই ক্লোরোফিলটা সক্রিয় হয়ে একটা ইলেকট্রন কী করলো? ত্যাগ করে দিল। ঠিক আছে, একটা ইলেকট্রন কী করলো? ত্যাগ করে দিল। এবার কী হয়? থার্ড স্টেপ খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর স্টেপে কী হয় বলতো? জলের আলোক বিয়োজন। জলের আলোক বিয়োজন, আলোক বিয়োজন, অর্থাৎ উদ্ভিদের পাতার কোষে বা মেসোফিল কলার কোষে যে জলের অণু থাকে, সেই জলের অণুটা ভেঙে যায়। সেই জলের অণুটা কী হবে? ভেঙে যাবে। H2O, এটা কী হবে? ভেঙে যাবে। কী তৈরি হবে? H+ আর তার সাথে তৈরি হবে OH-, H+ আর OH-। এই বিক্রিয়াটাকে আমরা কী বলে থাকি? এই বিক্রিয়াটাকে আমরা ফটোলাইসিসও বলে থাকি। ঠিক আছে, ফটোলাইসিস। যেহেতু সূর্যালোকের উপস্থিতিটা ঘটছে, তাই এটাকে আমরা বলছি ফটোলাইসিস। তাছাড়া এটার আরেকটা স্পেশাল নেম রয়েছে কি? সেটা হচ্ছে হিল বিক্রিয়া। আরেকটা স্পেশাল নেম কি রয়েছে? হিল বিক্রিয়া। বিজ্ঞানী রবিন হিল যেহেতু এটা আবিষ্কার করেছেন, সেই অনুসারে এর নাম পড়েছে কি? হিল বিক্রিয়া। তো হিল বিক্রিয়ায় দুটো জিনিস উৎপন্ন হলো, একটা হচ্ছে H+, আরেকটা হচ্ছে OH-। তাহলে এই যে H+ আর OH- উৎপন্ন হলো, সেই H+ আর OH- কাজ কি হবে? এরাও নিশ্চয়ই কোনো না কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অবশ্যই করবে। এই যে H+ দেখছো তোমরা, ঠিক আছে, H+, এই H+টা যুক্ত হবে NADPর সাথে, NADP, যার ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তার সাথে যুক্ত হবে কি? এই যে H+ উৎপন্ন ছিল সেটা, দিয়ে তৈরি হয়ে যাবে NADPH2 বা NADPH+H+ও এটাকে লেখা হয়। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো। তাহলে এখানে কী হবে? NADP বিজারণ হলো। ঠিক আছে, NADPর সাথে কী হলো? দেখো, NADPর সাথে তো হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল, তাহলে NADP কী হলো? বিজারণ হলো। NADPH2 আমি লিখলাম এখানে। ঠিক আছে, NADPH2 কী হলো? বিজারণ হলো। বিজারণ হয়ে গেল, তাহলে বাকি H+-এর কাজ হয়ে গেল। যে H+ জল ভেঙে তৈরি হয়েছিল, সেই H+-এর কাজ হলো। বাকি রইল কার কাজ? OH-এর কাজ। বাকি রইল কার কাজ? OH-এর কাজ। এই OH-টা কী করবে? OH-টা থেকেই অক্সিজেন তৈরি হবে। ঠিক আছে, OH- থেকে কী তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত কী কী স্টেপ দেখলি তোমরা? অ্যাকচুয়ালি 4টে জল ভাঙে, তো 4টে OH- তৈরি হয়। ঠিক আছে, 4টে জল ভাঙে, তাহলে 4টে OH- তৈরি হলো। এই 4টে OH-টাই কিন্তু আবার কী তৈরি করবে বলো? অক্সিজেন তৈরি করবে, তাই তো, অক্সিজেন। তারপরে স্টেপে কি হয়? আর একটা স্টেপ এখানে বলেই তারপর বলছি জিস্টে। তারপর হচ্ছে একটা স্টেপ খুব খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ফটোফসফোরাইলেশন।
ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন। সেটা কি? ফটো মানে আলো, আর ফসফোরাইলেশন মানে কি ফসফেট যুক্ত হয়, অর্থাৎ এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট বা এডিপির সাথে ফসফেট যুক্ত হয় দিয়ে তৈরি হয় কি এটিপি। তাহলে এই কটা স্টেপ হচ্ছে কার বলতো? আলোক দশা। তখন যা যা স্টেপ আমি বললাম সব স্টেপগুলো হচ্ছে আলোক দশার। আরেকবার আমি সংক্ষেপে বলেছি তোমাদের। প্রথমে কি হবে? সূর্যালোকের আলোক শোষণ করবে ক্লোরোফিল। 2 নম্বর আলোক শোষণ বা ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়ে ইলেকট্রনকে ত্যাগ করে দেবে। ইলেকট্রনকে ত্যাগ করার পর 3 নম্বর হচ্ছে জলের আলোক বিয়োজন হবে। জল ভেঙে যাবে কিসে? H+ আর OH- জল ভেঙে যাবে। জল ভেঙে যাওয়ার পর 4 নম্বরে কি হবে? NADP এর বিজারণ হবে। NADP-টার বিজারণ হবে, ঠিক আছে? NADP এর কী হবে? বিজারণ হবে। NADP এর বিজারণ হলো, তারপরে আর কী হবে? OH- থেকে যে OH- ছিল সেখান থেকে কী তৈরি হবে? সেখান থেকে অক্সিজেন তৈরি হবে, জল তৈরি হবে। অক্সিজেন আর জল তৈরি হবে। নেক্সট আর কী হবে? আরটা হচ্ছে তোমার ফটোফসফোরাইলেশন, মানে এটিপি তৈরি হবে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন বলি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম আলোক বিক্রিয়া, যেটা হলো কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। এবার দেখো পরীক্ষায় কোশ্চেন আসবে তোমাদের যে আলোক সংশ্লেষে আলোক দশায় 2 নম্বরের জন্য কোন কোন যৌগগুলি উৎপন্ন হয়। আলোক দশায় কোন কোন যৌগগুলি উৎপন্ন হয়, তাহলে আমরা কি বলবো? প্রথমত আলোক দশায় কী উৎপন্ন হয়? আলোক দশায় প্রথমেই জানবে তুমি এটিপি উৎপন্ন হয়, তার সাথে অক্সিজেন উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়, আর NADPH2 উৎপন্ন হয়। এগুলো হচ্ছে আলোক দশায় উৎপাদিত যৌগ। 4টে জিনিস, হ্যাঁ, NADPH2, ATP, অক্সিজেন আর জল। NADPH2, ATP, অক্সিজেন আর জল, এই 4টে জিনিস কিন্তু উৎপন্ন হয়। ওকে, তাহলে এইটা ছিল হচ্ছে কী বলতো? আলোক দশা, ঠিক আছে, যে সূর্যালোকের উপস্থিতি দ্বারা কখনোই ঘটবে না। তাহলে নেক্সট আছে কি দেখো? অন্ধকার দশা। তাহলে কি অন্ধকার দশা সূর্যালোকের উপস্থিতি ছাড়া ঘটবে? না, এটাও দিনের বেলাতেই ঘটবে, বাট এই যে বিক্রিয়াগুলো হবে না এখানে অন্ধকার দশা, সেখানে কিন্তু আর সূর্যালোকের উপস্থিতির দরকার নেই, সূর্যের আলোর প্রয়োজন নেই। অন্ধকার দশাও খুব ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অন্ধকার দশা হয়। কোথায় হয় অন্ধকার দশা? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অন্ধকার দশা সম্পন্ন হয়। ক্লোরোপ্লাস্টের স্টোমাতে কী হবে? অন্ধকার দশা সম্পন্ন হবে। গ্রানাতে হয়েছিল আলোক দশা, স্টোমাতে হবে অন্ধকার দশা। ওকে, তাহলে স্ট্রোমাতে হবে অন্ধকার দশা। এই যে অন্ধকার দশা, এটাই কিন্তু ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। অন্ধকার দশাকে কী বলা হয়? ব্ল্যাকম্যান বিক্রিয়া, বা আর কি বলা হয়? কেলভিন চক্রও বলা হয়। ব্ল্যাকম্যান বিক্রিয়া বা কেলভিন চক্র, ঠিক আছে, কেলভিন চক্র, বা তোমার অঙ্গার আত্তীকরণও বলে এখানে, ঠিক আছে। এখানে কী হয়? অঙ্গার আত্তীকরণ হয়। এবার কি হয় অন্ধকার দশায়? কোথায় হয় বললাম যে স্ট্রোমাতে হয় ক্লোরোপ্লাস্টে, ঠিক। নেক্সট হচ্ছে কিভাবে হয়, কি বিক্রিয়া হয়। কি হয়? পরিবেশের যে কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে, পরিবেশের কার্বন ডাই অক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করে। সেই কার্বন ডাই অক্সাইডের সাথে একটা যৌগ যার নাম হচ্ছে RUBP, রাইবিউলোজ বিসফসফেট, যেটা 5 কার্বনযুক্ত একটা শর্করা, ঠিক আছে, রাইবিউলোজ বিসফসফেটের সাথে যুক্ত হয়। এখানে একটা উৎসেচক থাকে, যে উৎসেচকের নাম হচ্ছে রুবিস্কো উৎসেচক। কি উৎসেচক? রুবিস্কো। এই রুবিস্কো উৎসেচকের সহায়তায় কার্বন ডাই অক্সাইড আর RUBP যুক্ত হয় এবং তৈরি হয় প্রথম স্থায়ী যৌগ, সেটাকে কী বলা হয়? প্রথম স্থায়ী যৌগ হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বনযুক্ত। ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা হচ্ছে 3 কার্বনযুক্ত। এবার একটা CO2 দিয়ে আমি তোমাদের বলেছি, এখানে কিন্তু একটা CO2 নয়, যুক্ত হবে হচ্ছে 6 CO2। কটা CO2 যুক্ত হবে বলতো? 6 CO2 যুক্ত হয়। 6টা CO2, তার সাথে হচ্ছে 6টা RUBP। একটার জন্য একটা CO2-র সাথে একটা RUBP যুক্ত হয়, তাই 6টা CO2-র সাথে 6টা RUBP যুক্ত হবে, ঠিক আছে। আর তৈরি হচ্ছে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে তুমি জানতে হবে ক অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়? 12 অণু, 12 PGA তৈরি হয়। ফসফোগ্লিসারিক অ্যাসিড নিজে হচ্ছে 3 কার্বনযুক্ত একটা যৌগ এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ। তার সাথে হচ্ছে কত অণু উৎপাদিত হয়? 12 অণু কিন্তু PGA উৎপাদিত হয়। নেক্সট কী হয়? প্রথমে দেখলাম কি আমি PGA তৈরি হচ্ছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই PGA থেকে আবার তৈরি হবে কী বলতো? PGA এর বিজারণ হয়ে যায়। PGA এর কী হবে বলতো? বিজারণ হয়ে যায়, তৈরি হয়ে যায় PGALD, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। এ মানে হচ্ছে অ্যাসিড আর ALD মানে হচ্ছে অ্যালডিহাইড, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। ওকে,
তারপরে এটাও 12 অণু থাকবে, 12 পিজিএ থেকে 12 পিজিএএলডি হবে, পিজিএএলডিও 3 কার্বন যুক্ত, ঠিক আছে। জাস্ট অ্যাসিড গ্রুপটা অ্যালডিহাইডে পরিণত হবে, বাকি কার্বন নাম্বারের কোনো চেঞ্জ কিন্তু এখানে হবে না, ঠিক আছে। 12 পিজিও থেকে 12 পিজিএএলডি। নেক্সট কী হবে, নেক্সট স্টেপে হচ্ছে আরইউবিপি এর পুনরুৎপাদন হবে। আরইউবিপি পুনরুৎপাদন, আরইউবিপি কী হবে, পুনরায় উৎপাদিত হবে, পুনরুৎপাদন, ওকে। আরইউবিপি পুনরুৎপাদন কী হবে, কটা পিজিএলডি তৈরি হয়েছিল বলো, এখনই যে আমি বিক্রিয়াটা লিখলাম সেখানে তৈরি হয়েছিল কটা পিজিএলডি, 12 পিজিএলডি, 12 পিজিএলডি। এই 12 পিজিএলডির মধ্যে দুটো ভাগ করো না, একটা লেখো 10 পিজিএলডি, 10 পিজিএলডি, আর একটা লেখো 2 পিজিএলডি, 2 পিজিএলডি। এই 10 পিজিএলডি থেকে তৈরি হবে কী বলতো, আরইউবিপি। 10 পিজিএলডি থেকে কী তৈরি হবে, আরইউবিপি। 2 পিজিএলডি থেকে তৈরি হবে এক অণু গ্লুকোজ, 2 পিজিএলডি থেকে কী তৈরি হবে, এক অণু গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ, গ্লুকোজের সংকেত জানা আছে তো, C6H12O6, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, ঠিক আছে। দুটো পিজিএলডি অণু যুক্ত হয়, তৈরি হয় কি, এক অণু গ্লুকোজ, ওকে। আর বাকি 10টা পিজিএলডি থেকে কী হয়, আরইউবিপি তৈরি হয়। এখানে কটা কার্বন দেখো, পিজিএলডি কত কার্বন যুক্ত, এখানে 10টা পিজিএলডি থেকে 6 অণু আরইউপি তৈরি হবে, ঠিক আছে। 10টা পিজিএলডি থেকে কত অণু আরইউপি তৈরি হবে, 6টা, কারণ পিজিএলডি 3 কার্বন যুক্ত, তো 3 10 হচ্ছে 30, তার আরইউপি হচ্ছে 5 কার্বন যুক্ত। পরীক্ষায় আসবে আরইউপি কত কার্বন যুক্ত যৌগ, 5 কার্বন যুক্ত যৌগ। আরইউপি তৈরি হবে করা 6টা, ঠিক আছে। 12 পিজিএলডি থেকে মনে রাখবে 10 পিজিএলডি তৈরি করবে 6 অণু আরইউপি, এবং 2 পিজিএলডি তৈরি করবে হচ্ছে এক অণু গ্লুকোজ। তার মানে সালোক সংশ্লেষে অন্ধকার দশায় যতগুলো আরইউপি প্রথমে ব্যবহৃত হয়েছিল ততগুলোই আরইউপি আবার কী হলো, তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার আসি যে তাহলে অন্ধকার দশায় কী কী উৎপন্ন হলো, অন্ধকার দশাতে আমরা কী কী উৎপন্ন হতে দেখলাম। অন্ধকার দশাতে উৎপন্ন হলো হচ্ছে গ্লুকোজ, C6H12O6, ঠিক আছে। তো আমরা যেটা সালোক সংশ্লেষে জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত কোষে কার্বন ডাই অক্সাইড ও জলের সহায়তায় শর্করাজাতীয় খাদ্য উৎপন্ন হয়, তার সাথে জল আর অক্সিজেন নির্গত হয়। সেটা যে গ্লুকোজটা উৎপাদিত হয়, সেই গ্লুকোজটা অ্যাকচুয়ালি কিন্তু অন্ধকার দশায় উৎপাদিত হয়, ঠিক আছে। আর বাকি যে জল বলো, তারপরে তোমার এটিপি, NADP, H2, অক্সিজেন, এগুলো সব উৎপন্ন হবে কখন, আলোক দশায়। বাট গ্লুকোজ কখন, অন্ধকার দশায়, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, আলোক দশায় কিছু ইলেকট্রন বাহক আছে। আমরা কি দেখেছিলাম, আলোক দশা যখন চলছিল তখন কি ছিল, ক্লোরোফিল ইলেকট্রন ত্যাগ করেছিল না, সেই ইলেকট্রনটা কিছু বাহকের মধ্যে দিয়ে পরিবাহিত হয়। তো ইলেকট্রন বাহকগুলো কি কি, আলোক দশায় রয়েছে ইলেকট্রন বাহকের ভূমিকা। সেই ইলেকট্রন বাহকগুলো কি তোমরা লিখে নাও, যেমন হচ্ছে ফেরিডক্সিন, ফেরিডক্সিন, ঠিক আছে। ফেরিডক্সিন হচ্ছে একটা ইলেকট্রন বাহক, তার সাথে সাইটোক্রোম, তার সাথে কি বললাম, সাইটোক্রোম, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে ইলেকট্রন বাহক। ফেরিডক্সিন, সাইটোক্রোম, তারপরে হচ্ছে তোমার প্লাস্টোকুইনন হবে, প্লাস্টোকুইননটাও লিখে নেবে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে কি, ইলেকট্রন বাহক, ওকে। তাহলে এইটা ছিল আলোক দশা আর অন্ধকার দশার সম্পূর্ণ বিক্রিয়াটা তোমাদের আমি বললাম। তো এরপর আলোক আর অন্ধকার তো হলো, কিন্তু তারপরেও আরও অনেক কিছু রয়ে যায় বাকি সালোক সংশ্লেষের ব্যাপারে। দেখো তারপরে আমি কি রেখেছি এখানে, C4 চক্র। আচ্ছা, এই যে আলোক দশা আমরা কি দেখলাম, কি তৈরি হলো, 3 কার্বনযুক্ত পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই তো, যেটা 3 কার্বনযুক্ত, হ্যাঁ, তাই জন্য এই চক্রটাকে বলে C3 চক্র। এবার আমরা দেখবো C4 চক্র, C4, ঠিক আছে, নামে আছে কি C4 মানে কি, কার্বন 4, C4 চক্র, C4 চক্র। C4 চক্রে প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C4 চক্রে প্রথম উৎপাদিত যৌগ কী হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে 4 কার্বন যুক্ত, ঠিক আছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন যুক্ত। আর কিছু জিনিস খুব ইম্পর্ট্যান্ট নোট করে নেবে, এই উদ্ভিদের ক্ষেত্রে একটা বিশেষ গঠন দেখা যায় যাকে বলে ক্রাঞ্চ অ্যানাটমি, যাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। তাহলে পরীক্ষায় আসবে ক্রাঞ্চ অ্যানাটমি কাদের ক্ষেত্রে দেখা যায়, তুমি বলবে ক্রাঞ্চ অ্যানাটমি C4 উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে C4 উদ্ভিদ কোনগুলো, C4 উদ্ভিদ বলতে ঘাস, আখ, ঠিক আছে, ভুট্টা, আর কিছু সরগম, এগুলো আখ, ভুট্টা, সরগম, ঘাস জাতীয় কিছু উদ্ভিদ, এগুলো সব হচ্ছে কী বলতো, ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। এদের ক্ষেত্রে C4 চক্র দেখা যায়, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত প্রথম যে স্থায়ী যৌগ সেটা কী হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়, যেটা 4 কার্বনযুক্ত একটা যৌগ। এবার C4 চক্রের একটা নাম রয়েছে, C4 চক্রের একটা নাম রয়েছে কী বলতো, হ্যাটস্ল্যাক চক্র। C4 চক্রের একটা নাম রয়েছে
হ্যাডসল্যাক চক্র। C4 চক্রটার নাম কি রয়েছে? হ্যাডসল্যাক চক্র। এবং এই যে হ্যাডসল্যাক চক্র বা C4 চক্র সেটা দুটো জায়গায় সম্পন্ন হয়, দুটি স্থানে। দুটি স্থান কি মানে কিছু বিক্রিয়া এক জায়গায় আর বাকি বিক্রিয়াগুলো আরেক জায়গায়, এরকম। তো কী কী স্থানে সম্পন্ন? একটা মেসোফিল কলার কোষ, মেসোফিল কলার কোষ কিছুটা হবে মেসোফিল কলার কোষে, আর কিছুটা কোথায় হবে? একটা হচ্ছে বান্ডিল শীতের কোষে, বান্ডিল শীতের কোষে। তাহলে হলো দুটো জায়গায়, মনে রাখবে মেসোফিল কলার কোষে আর বান্ডিল শীতের কোষে C4 বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। C4কে আমরা হ্যাডসল্যাক চক্রও বলি। C4 প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর তার সাথে হচ্ছে C4 আমরা ক্রাঞ্চ অ্যাটমি দেখতে পাই। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে এর সাথে শেষ হলো হচ্ছে তোমাদের সালোক সংশ্লেষ, এখনও শেষ হয়নি, একটু বাকি আছে। আরটা দিতে হবে ক্যাম। এবার ক্যামটা কি? ক্যামের ফুল ফর্ম হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্যামের ফুল ফর্ম হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, ঠিক আছে, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম কাদের ক্ষেত্রে দেখা হয় যদি বলি, তাহলে মনে রাখবে ক্রাসুলেসি গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? ক্রাসুলেসি গোত্রের উদ্ভিদে দেখা যায় হচ্ছে এই ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এবার ক্রাসুলেসি গোত্রের উদ্ভিদ কোনগুলো? যেমন হচ্ছে মনে করো ফণিমনসা, ঠিক আছে, কালঞ্চ, ঠিক আছে, বায়োফাইলাম, কালঞ্চ, ফণিমনসা, তিনটে নাম তোমরা মনে রাখবে। ফণিমনসার কি সায়েন্টিফিক নেম মনে আছে তো? ওপানশিয়া, ঠিক আছে, ফণিমনসা। তারপর হচ্ছে ব্রায়োফাইলাম, তার সাথে আর কী বললাম বলো? কালঞ্চ। এগুলোতে হচ্ছে তোমার কি দেখা যাবে? C4 বা ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম দেখা যাবে। মানে মেনলি বুঝতেই পারছো জেরোফাইটিক, তা না? জেরোফাইটিকের ক্ষেত্রে হচ্ছে এগুলো, যেমন হচ্ছে শুষ্ক পরিবেশে যেগুলো জন্মায়, ফণিমনসা বুঝতেই পারছো, ব্রায়োফাইলাম, কালঞ্চ। কাণ্ড পাতাগুলো কেমন রসালো প্রকৃতির হবে। কিন্তু এতে বিশেষ কি ঘটনা ঘটে, ঠিক আছে? ক্যামের সকল যে বিক্রিয়া সেগুলো মেসোফিল কষায় ঘটে। ক্যামের সকল বিক্রিয়া কোথায় ঘটে? সকল বিক্রিয়াগুলো ঘটে কোথায় বলতো? মেসোফিল কলাতেই ঘটে। সকল বিক্রিয়া মেসোফিল কলাতেই ঘটে। একটু আগে আমরা দেখলাম কি C4 তো আলাদা আলাদা জায়গায় ঘটছিল। কোথায় কোথায় ঘটছিল C4? কিছুটা ঘটেছিল কোথায়? বান্ডিল আবরণী কোষে বা বান্ডিল শীতের কোষে, আর কিছুটা ঘটেছিল কোথায়? মেসোফিল কলার কোষে, ঠিক আছে। কিন্তু ক্যামের ক্ষেত্রে সব কোথায় ঘটছে? মেসোফিলেই ঘটছে। এবার এখানে দুটো ঘটনা ঘটে। রাত্রিবেলায় কি হয়? মেন ঘটনা, ক্যামের যে মেন ঘটনা, ক্যাম মনে রাখার কারণটা কি? ক্যামে কি হয়? ক্যাম যে উদ্ভিদগুলো রয়েছে তাদের কি হয়? রাত্রিবেলা কী হয় বলতো? পত্ররন্ধ্র খোলা থাকে। রাত্রিবেলা এদের পত্ররন্ধ্র কেমন থাকে? খোলা থাকে। ক্যাম উদ্ভিদের পত্ররন্ধ্র রাত্রিবেলায় খোলা থাকে, ঠিক আছে। ফলে কি হয়? রাত্রিবেলায় এদের কার্বন ডাইঅক্সাইড পাতার কোষে প্রবেশ করে, ঠিক আছে, এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করার ফলে কি হয়? একটা অ্যাসিড তৈরি হয়। মানে রাত্রিবেলায় মেসোফিল কলাটা কেমন হয় বলতো? মেসোফিল কলার হচ্ছে অম্লীভবন হয়, রাত্রিকালীন অম্লীভবন। মনে রাখবে যে ক্যাম উদ্ভিদে কি ঘটে? রাত্রিকালীন অম্লীভবন, মানে মেসোফিল কলার কোষ রাত্রিকালে কেমন হয়? অ্যাসিডিক হয়ে যায়, রাত্রিকালীন অম্লীভবন সম্পন্ন হয়। ওকে, রাত্রিকালীন অম্লীভবন সম্পন্ন হয় মানে নিশ্চয়ই কোনো একটা অ্যাসিড থাকে ওখানে। তাহলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। কোন অ্যাসিড থাকবে? ম্যালিক অ্যাসিডটা মনে রাখবে। বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে রাত্রেবেলা কী হয়? এদের পাতার কোষে ম্যালিক অ্যাসিড তৈরি হয়। তো সেই ম্যালিক অ্যাসিডটাই সঞ্চিত থাকে, যার জন্য কী হয়? রাত্রেবেলা পাতার কোষটা কেমন হবে? এদের অ্যাসিডিক হবে। আর দিনের বেলায় কি হয়? বি অম্লীভবন। দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতি কী হয়? দিনের বেলায় হয়ে যায় বি অম্লীভবন। মানে যে কী সঞ্চিত হলো? ম্যালিক অ্যাসিড। সেই ম্যালিক অ্যাসিডটা ভেঙে যাবে, দিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। এবার সেখান থেকে আরও ফার্দার প্রসেসিং হবে। কিন্তু মনে রাখবে দিনের বেলায় হচ্ছে বি অম্লীভবন, রাতের বেলায় হচ্ছে অম্লীভবন। কার ক্ষেত্রে? CAM উদ্ভিদের ক্ষেত্রে, যেগুলো জেরোফাইটিক হয় মেনলি, ঠিক আছে। আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দেবো তোমাদের সালোক সংশ্লেষ থেকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া মনে রাখবে জল জারিত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কী হয়? জল জারিত হয় আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। কার্বন ডাইঅক্সাইড কী হয়? বিজারিত হয়। তার মানে সালোক সংশ্লেষকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বলতে পারি। জল জারিত হয়ে তৈরি করে অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে তৈরি করে গ্লুকোজ, ঠিক আছে। জল জারিত হয়ে তৈরি করে কি? অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে তৈরি করে কি? গ্লুকোজ। এবার দেখো আরেকটা জিনিস বলি তোমাদের, সালোক সংশ্লেষ তো
উদ্ভিদের ক্ষেত্রে দেখি আমরা, কিন্তু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে। সাম ব্যাকটেরিয়া আর অলসো ক্যাপেবল অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, কী কী ব্যাকটেরিয়া? ক্লোরোবিয়াম, ক্রোমাটিয়াম, তার সাথে কিছু বেগুনি সালফার ব্যাকটেরিয়া। ক্লোরোবিয়াম, ক্রোমাটিয়াম আর কিছু বেগুনি সালফার ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই যে ক্লোরোবিয়াম আর ক্রোমাটিয়াম লিখেছি, ঠিক আছে, এই যে ব্যাকটেরিয়াগুলো লিখলাম, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু জল ইউজ করে না। ঠিক আছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়া আমরা কী দেখেছিলাম? কার্বন ডাইঅক্সাইড আর জল ইউজ হয়, কিন্তু এখানে জল ইউজ হয় না, বরং কী হয় বলো তো? জলের পরিবর্তে H2S হাইড্রোজেন সালফাইড ইউজ হয়। জলের পরিবর্তে ইউজ হয় কি? হাইড্রোজেন সালফাইড। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সালোকসংশ্লেষ যদি হয় তো সেক্ষেত্রে জলের পরিবর্তে কী ব্যবহৃত হয়? তাহলে এখন জেনে গেছো তোমরা কী ব্যবহৃত হয়? হাইড্রোজেন সালফাইড ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন সালফাইড ব্যবহৃত হলে নিশ্চয়ই অক্সিজেন তৈরি হবে না। ঠিক আছে, তার জন্য ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে কখনো অক্সিজেন তৈরি হয় না। ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে অক্সিজেন তৈরি হয় না। কী তৈরি হয়? অক্সিজেনের পরিবর্তে সালফার। অক্সিজেনের পরিবর্তে কী তৈরি হয়? সালফার। যেহেতু জলের পরিবর্তে ব্যবহার করছে কি? জলের পরিবর্তে এখানে ব্যবহার হচ্ছে কি? H2S হাইড্রোজেন সালফাইড, তাই অক্সিজেনের পরিবর্তে উৎপন্ন হবে কি? সালফার S। ঠিক আছে, তাহলে এই ছিল সালোক সংশ্লেষের ব্যাপারে সমস্ত কিছু। আচ্ছা, অনেক কিছুই বললাম, বা সালোক সংশ্লেষের আমি মেন জিনিসটাই বলিনি এখানে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ কোন আলোতে সবথেকে ভালো হয়। সালোক সংশ্লেষ লাল আর নীল আলোতে সবথেকে ভালো হয়। সালোক সংশ্লেষ লাল আর নীল আলোতে হচ্ছে সবথেকে কেমন হবে? ভালো হবে। ওকে, আর একটা জিনিস, সালোক সংশ্লেষের মেন বিক্রিয়াটা সেটা তোমরা নোট করে নেবে একটু। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তার সূর্যালোকের উপস্থিতিতে মানে H∣, তার সাথে থাকবে ক্লোরোফিল ছাড়া তো কখনোই সালোক সংশ্লেষ নট পসিবল। কী কী তৈরি হবে? 1 অণু গ্লুকোজ C6H12O6, তার সাথে উৎপন্ন হবে কি? 6 অণু অক্সিজেন আর 6 অণু জল। এই হচ্ছে, ঠিক আছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তার সাথে 12 অণু জল, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় 1 অণু গ্লুকোজ, তার সাথে 6 অণু জল আর 6 অণু অক্সিজেন উৎপন্ন করবে। ঠিক আছে, ব্যবহৃত হবে কি? 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু জল। ওকে, এইটা ছিল সালোক সংশ্লেষ নিয়ে সমস্ত কিছু। এরপরে সালোক সংশ্লেষ আর এক্সট্রা কোনো কোশ্চেন নেই যেটা বাদ গেছে, তো সালোক সংশ্লেষ ইজ কমপ্লিট। হোয়াট ইজ দ্য নেক্সট টপিক ফর আস? লেটস সি। নেক্সট টপিক হচ্ছে শ্বসন। ঠিক আছে, শ্বসন কি? সালোক সংশ্লেষের একদম উল্টো বিক্রিয়া, তাই না? শ্বসন হচ্ছে সালোক সংশ্লেষের জাস্ট অপোজিট রিয়াকশন বা জাস্ট অপোজিট বিক্রিয়া। সালোক সংশ্লেষ যেমন কি হয়েছিল, অক্সিজেন দেখেছিলাম আমরা উৎপন্ন হয়েছিল আর কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়েছিল, সেই উল্টো ঘটনা ঘটবে শ্বসনে। অক্সিজেন ব্যবহৃত হবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে আমরা প্রতিনিয়ত দেখো অক্সিজেন গ্রহণ করছি, তাই তো, প্রশ্বাসের মাধ্যমে, আর নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, তো সেই কার্বন ডাইঅক্সাইডটা শরীরের ভেতরে আসছে কোথা থেকে? বিভিন্ন কোষে যে বিক্রিয়া ঘটছে, শ্বসন ঘটছে, শক্তি উৎপন্ন হচ্ছে, তখনই কী হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, সেই কার্বন ডাইঅক্সাইডটাই আমরা কী করছি? নিঃশ্বাসের মাধ্যমে পরিবেশে ত্যাগ করছি। এবার শ্বসন কি? প্রথমত জানতে হবে শ্বসন জিনিসটা কি, তারপরে আমরা শ্বসনের সম্পর্কে জানবো। তো শ্বসন মানে মনে রাখবে, শ্বসন হচ্ছে এক প্রকারের অপচিতিমূলক বিক্রিয়া। শ্বসন হলো এক প্রকারের কী বিক্রিয়া? অপচিতিমূলক বিক্রিয়া। মানে কি হয়? এখানে খাবারের ভাঙন বা জারণ ঘটে। ভাঙন ঘটে বা বলতে পারি আমি জারণ ঘটে। কখন? শ্বসন বিক্রিয়ায়। ঠিক আছে, তো শ্বসনের ক্ষেত্রে ভাঙন বা জারণ ঘটছে। এবার শ্বসন কোথায় হয়? শ্বসনটা কোথায় সম্পন্ন হয়? প্রত্যেকটা সজীব কোষেই কিন্তু শ্বসন সম্পন্ন হবে। শ্বসনের জন্য আলাদা করে কোনো কোষ নেই, বাট ইভেন অল দ্য সেলস, ঠিক আছে, প্রত্যেকটা কোষেই কী হয়? শ্বসন সম্পন্ন হয়। আর শ্বসনই হচ্ছে একমাত্র বিক্রিয়া যার থ্রু কী হয়? আমরা শক্তি পাই, এটিপি তৈরি হয়। শ্বসন মানেই মনে রাখবে জারণ বা ভাঙনের মাধ্যমে, খাদ্যের জারণ বা ভাঙনের মাধ্যমে কী হবে? এটিপি তৈরি হবে। এবার শ্বসনটা কি একটু সংজ্ঞা হিসেবে বলি আমি। শ্বসন মানে হচ্ছে সজীব কোষে, যে কোষ সজীব সেখানে সালোক সংশ্লেষ সেখানে কি শ্বসন হবেই হবে। সজীব কোষে কি হয়? অক্সিজেনের হয় উপস্থিতিতে, না হলে অনুপস্থিতিতে। হয় অক্সিজেনের উপস্থিতিতে হবে, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, বা অক্সিজেন অনুপস্থিতিতে। শোষিত খাদ্য মানে প্রোটোপ্লাজমের যে খাবারটা আমাদের রয়েছে, অঙ্গীভূত খাদ্য, সেটা কি হয়? জারিত হয়। জারিত হয়ে কী কী তৈরি হয়? শ্বসনের ক্ষেত্রে কী কী তৈরি হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কার্বন ডাইঅক্সাইড, জল, আর তৈরি হবে কী বলতো?
শক্তি। কার্বন ডাইঅক্সাইড, জল আর শক্তি শ্বসনের মেন উৎপাদিত বস্তু। একবার এটা পরীক্ষাতে আগে এসেওছে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে, যে শ্বসনে কোন কোন বস্তুগুলো উৎপন্ন হয়। তাহলে কী কী উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে আর শক্তি উৎপন্ন হবে। শ্বসন মানে মনে রাখবে এই তিনটে, ঠিক আছে। এবার সালোক সংশ্লেষ আমরা দেখছিলাম কি শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে সম্পন্ন হয়ে যাচ্ছিলো, কিন্তু শ্বসন সম্পন্ন হওয়ার জন্য একটা তোমার কোষ সংখ্যাণুতে নট পসিবল, ঠিক আছে। তো কোন কোন কোষ সংখ্যাণুতে শ্বসন সম্পন্ন হয়? মেনলি দুটো কোষ সংখ্যাণু এখানে ইনভলভ থাকে, মানে একটাই কোষ সংখ্যাণু, মানে দুটো জায়গা আর কি। একটা হচ্ছে সাইটোপ্লাজম, সব বলে দেবো আমি, তোমরা শুধু ভিডিওটা দেখে যাও। সাইটোপ্লাজম, একটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া। এবার সবার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে না, তাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার যে বিক্রিয়াগুলো হয় সেগুলো হবে না, ঠিক আছে। এ হচ্ছে সময়, কখন শ্বসন হয়, ঠিক আছে। সারা দিন রাত প্রতিটা মুহূর্তে কিন্তু শ্বসন হচ্ছে, কারণ তুমি যে বেঁচে আছো, বেঁচে থাকার জন্য তোমার কী লাগছে? এটিপি। সেই এটিপি তৈরি হওয়ার প্রসেসটাই হচ্ছে শ্বসন। তাহলে দিবা রাত্র সমস্ত সময় কিন্তু শ্বসন সম্পন্ন হবে। সালোক সংশ্লেষের মতো নয় যে দিনের বেলায় হলো রাতের বেলায় হলো না, দ্যাট ইজ নট লাইক দ্যাট, ইট অকার্স অল দ্য টাইম, ঠিক আছে। প্রত্যেকটা সজীব কোষে প্রতিক্ষণেই কিন্তু শ্বসন সম্পন্ন হচ্ছে। বলছে প্রকার, কত টাইপের শ্বসন হতে পারে, প্রকারটাই হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট। 3 প্রকারের শ্বসন হয়। কত প্রকারের শ্বসন হয়? 3 প্রকার। 3 প্রকারের মধ্যে আবার 3টের নাম এখানে লিখেছি। কী কী লিখেছি? একটা হচ্ছে সবাত শ্বসন, অবাত শ্বসন আর হচ্ছে সন্ধান। সবাত, অবাত আর সন্ধান। তো প্রথমেই ডিসকাস করব কি, অবশ্যই সবাত শ্বসন। সবাত, তাই তো। তো সবাত শ্বসনের ক্ষেত্রে কি হয়? প্রধান যে শ্বসন বস্তুটা হচ্ছে গ্লুকোজ। শ্বসনের প্রধান শ্বসন বস্তু কি, পরীক্ষা যদি আসে তাহলে বলে দেবে প্রধান শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ। আর সবাত নামেই আছে, দেখো সবাত মানে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে। সবাত কখন ঘটবে? মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সবাত শ্বসন সম্পন্ন হয়। কি হয় মেনলি আমি কি বললাম, শ্বসনে কি হয়? খাদ্যবস্তু জারণ বা ভাঙন সম্পন্ন হয়। সবাত শ্বসনে কী হচ্ছে? শ্বসন মানে জারণ বা ভাঙনমূলক বিক্রিয়া, একটা অপচিতি বিক্রিয়া। তো সবাত শ্বসনে কী হচ্ছে? গ্লুকোজটা ভাঙবে, তাই তো। শ্বসন মানে শ্বসন বস্তু ভাঙবে, আর শ্বসন বস্তু প্রধান যে শ্বসন বস্তু এটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজটা এখানে ভাঙবে কার উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। তার নিশ্চয়ই একটা বিক্রিয়া থাকবে। সেই বিক্রিয়াটা কি? গ্লুকোজের সংকেত তোমরা জানো C6H12O6, তার সাথে যুক্ত হবে 6 অণু অক্সিজেন বিভিন্ন উৎসেচকের সহায়তায়। উৎসেচক, ঠিক আছে। সবাত শ্বসনের বিক্রিয়া এটা। উৎসেচকের সহায়তায় কী তৈরি হবে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তার সাথে 6 অণু জল এবং তার সাথে 686 কিলো ক্যালোরি শক্তি। 686 কিলো ক্যালোরি শক্তি। তাহলে এটা হচ্ছে সবাত শ্বসনের বিক্রিয়া। পরীক্ষা আসবে সবাত শ্বসনে কত অণু মানে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। মনে রাখবে 686 কিলো ক্যালোরি শক্তি কিন্তু সবাত শ্বসনে উৎপন্ন হয়। এখানে আমি সবাত শ্বসনটাই প্রথমে বলছি। এবার সবাত শ্বসনে কী করলো? এই ঘটনা ঘটলো। তাহলে মেন কী জিনিস উৎপন্ন হচ্ছে? শ্বসন মানে কার্বন ডাইঅক্সাইড, জল, তার সাথে শক্তি। শক্তির পরিমাণটা হয়তো ভ্যারি করবে, বাট এই 3টে জিনিস ডেফিনেটলি কিন্তু সবাত শ্বসনে হোক বা অবাত শ্বসনে হোক এগুলোই কিন্তু উৎপন্ন হবে, ঠিক আছে। শ্বসন মানে এই জিনিসগুলো উৎপন্ন হবে। এবার দেখো কি হবে। সবাত শ্বসনের অনেকগুলো পর্যায় রয়েছে, 3টে পর্যায় রয়েছে। সবাত শ্বসনের কটা পর্যায় রয়েছে? 3টে। প্রথমটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস। প্রথমটাকে আমরা কি বলি? গ্লাইকোলাইসিস। সেকেন্ডটাকে আমরা বলি কি বলতো? ক্রেবস চক্র। সেকেন্ডটাকে আমরা বলি ক্রেবস চক্র। আর থার্ডটাকে আমরা বলি প্রান্তীয় শ্বসন। কি বলি? প্রান্তীয় শ্বসন বলি, প্রান্তীয় শ্বসন, ঠিক আছে। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর প্রান্তীয় শ্বসন, এই 3টে বিক্রিয়া কিন্তু হবে বা 3টে স্টেপের মাধ্যমে কিন্তু সবাত শ্বসনটা সম্পন্ন হবে। অবশ্যই মুক্ত অক্সিজেনের উপস্থিতি হবে। তাহলে প্রথমে কোন স্টেপটা হচ্ছিল? গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসে কী থেকে কী উৎপন্ন হয় সেটা শুধু তোমরা মনে রাখো। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত শ্বসনের প্রথম পর্যায়, ঠিক আছে, এবং সবাত এবং অবাতের সাধারণ পর্যায়। যদি বলা হয় সবাত শ্বসন আর অবাত শ্বসনের সাধারণ পর্যায় কি, তুমি বলবে কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় কোথায়? সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস কোথায় সম্পন্ন হয়? সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসের জন্য যে উৎসেচকগুলো প্রয়োজন সেগুলো কোষের সাইটোপ্লাজমে উপস্থিত থাকে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি হয়? গ্লুকোজটা ভেঙে যায়, C6H12O6টা ভেঙে গিয়ে তৈরি হবে কি? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনযুক্ত একটা যৌগ, 3 কার্বন
ঠিক আছে। 3 কার্বন কটা তৈরি হবে, তাহলে 2টো। তাহলে এক অণু গ্লুকোজ থেকে যদি পরীক্ষায় আসে কতগুলো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তাই তুমি কি বলবে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনযুক্ত একটা যৌগ। এক অণু গ্লুকোজ থেকে তৈরি হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড। এটাই হচ্ছে গ্লাইকোলাইসিসের প্রথম মানে সবার গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে যেটা সম্পন্ন হয় সেটা, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, এটা হলো সবাত শ্বসন। তাহলে সবাত শ্বসনে কী হলো, সম্পূর্ণ জারণ হবে, কিন্তু এটা আমরা শুধু পড়লাম কি গ্লাইকোলাইসিস। নেক্সট আরও স্টেপ রয়েছে, আর একটা ইন্টারমিডিয়েট স্টেপ রয়েছে মাঝে, যেটা অনেক জায়গায় স্কিপ করে দেওয়া হয়। আমি এখানে বলেছি তোমাদের, পাইরুভিক অ্যাসিড তো 3 কার্বনযুক্ত ছিল, 3 কার্বনযুক্ত পাইরুভেট। অনেক সময় পরীক্ষার সময় পাইরুভিক অ্যাসিড না দিয়ে পাইরুভেটও দিতে পারে, তো একই জিনিস। এবারে কি হয়, এই যে পাইরুভেট 3 কার্বনযুক্ত একটা বিক্রিয়া হয় যার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। কী হয় এখানে, পাইরুভিক অ্যাসিডের 3 কার্বন তো ছিল, সেখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। 3 কার্বনযুক্ত যে পাইরুভিক অ্যাসিড ছিল পাইরুভেট, সেখান থেকে 1টা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে CO2। তাহলে কটা কার্বন থাকবে বলো, 2টো থাকলেও কার্বন, তাহলে সেই 2টো কার্বন নিয়ে তৈরি হবে অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ বা অ্যাসিটাইল কো এনজাইম এ। কী তৈরি হবে, অ্যাসিটাইল কোএ বা অ্যাসিটাইল কো এনজাইম এ তৈরি হবে, ঠিক আছে। এবার কি অ্যাসিটাইল কোএটা কী হবে, এবার সেকেন্ড যে নেক্সট স্টেপটা রয়েছে ক্রেবস চক্র, সেই ক্রেবস চক্রে অংশগ্রহণ করবে। অ্যাসিটাইল কোএ কী করবে, ক্রেবস চক্রে অংশগ্রহণ করবে। ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোএ এর সঙ্গে যুক্ত হবে কি বলতো, OAA মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ক্রেবস চক্রে প্রথম যে স্টেপের বিক্রিয়া সেটা কি হয়, অ্যাসিটাইল কোএর সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয়, তৈরি করে সাইট্রিক অ্যাসিড। কি তৈরি করে, সাইট্রিক অ্যাসিড। পরীক্ষায় প্রশ্ন আসবে ক্রেবস চক্র উৎপাদিত প্রথম বস্তু কি হবে, সাইট্রিক অ্যাসিড। তাই জন্য ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়, যেহেতু প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে এখানে সাইট্রিক অ্যাসিড, তাই জন্য ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। এবং সাইট্রিক অ্যাসিডের 3টে COOH গ্রুপ থাকে। সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা 6 কার্বনযুক্ত যৌগ, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা 6 কার্বনযুক্ত যৌগ। সাইট্রিক অ্যাসিডে 3টে COOH গ্রুপ থাকে, যার জন্য সাইট্রিক অ্যাসিডকে মানে এই যে বিক্রিয়াটা সেটাকে TCA চক্রও বলে। TCA চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। কি বলে, TCA বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। দেখো তাহলে ক্রেবস চক্র অনেকগুলো নাম হলো, তাই না। তাহলে প্রথমত ক্রেবস চক্র তো সাধারণ নামটা ক্রেবস চক্রই হলো। নেক্সট কী বললাম আমি, TCA চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। তাছাড়া একটা কী বললাম, সাইট্রিক অ্যাসিড চক্র। যেহেতু প্রথম উৎপাদিত যৌগ হলো 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড, তাই এটাকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলছে। তাহলে এইটা ক্রেবস চক্র ছিল সবাত শ্বসনের সেকেন্ড পর্যায়। এর বাকি থাকবে সবাত শ্বসনের থার্ড পর্যায়। আচ্ছা, সেকেন্ড আর থার্ডটা কিন্তু অবশ্যই মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ডটা এটা হলো তোমার ক্রেবস চক্র, সেটা কোথায় হলো, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া ধাত্রে সম্পন্ন হয়। ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়, তাহলে মনে রাখবে মাইটোকন্ড্রিয়া কিন্তু ধাত্রে সম্পন্ন হয়, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া ধাত্রে কোন দুটো বিক্রিয়া করে, অ্যাসিটাইল কোএ তার সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া ধাত্রে সম্পন্ন হলো। তো ক্রেবস চক্র মানে বুঝতে পারছো এটা সাইক্লিক্যাল আকারে ঘটবে, এভাবে একটা চক্রের মাধ্যমে ঘটে। প্রথম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ছিল, সেখান থেকে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে কী হবে, আবার এটাই উৎপন্ন হবে, যেহেতু এটা চক্র, ঠিক আছে। কিছু অ্যাসিড রয়েছে যেগুলো আমি বলেছি তোমাদের পরপর নাম, যে প্রথম তো উৎপাদিত হয়েছিল কি, ফার্স্ট উৎপাদন হয়েছিল সাইট্রিক অ্যাসিড। ফার্স্ট কি উৎপন্ন হয়েছিল, সাইট্রিক অ্যাসিড। সেকেন্ডে কি উৎপন্ন হবে বলতো, সেকেন্ড হচ্ছে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। এত মনে রাখার দরকার নেই, তা একবার বলে দিই। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। 3 নম্বর উৎপন্ন হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। 3 নম্বর কি উৎপন্ন হবে, আইসোসাইট্রিক অ্যাসিড। নেক্সট আছে 4 নম্বর উৎপন্ন হবে অক্সালো সাকসিনিক অ্যাসিড। 4 নম্বরে কি, অক্সালো সাকসিনিক অ্যাসিড। 5 নম্বর উৎপন্ন হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো বলছি আমি পরপর যেগুলো উৎপন্ন হয়। 5 নম্বরে কি উৎপন্ন হবে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। 6 নম্বর উৎপন্ন হবে সাকসিনাইল কোএ। 6 উৎপন্ন হলো সাকসিনাইল কোএ। 7 উৎপন্ন হবে সাকসিনিক অ্যাসিড। 8 উৎপন্ন হবে ফিউমারিক অ্যাসিড। 9 উৎপন্ন হবে ম্যালিক অ্যাসিডের পর আবার সেখান থেকে উৎপন্ন হয়ে যাবে কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এইগুলো ঘটলো কোথায়, ক্রেবস চক্রে।
তারপরে নেক্সট আছে কি ক্রেবস চক্রের পর যে সবাত শোষণের 3 নম্বর স্টেপ, সেটা হচ্ছে তোমার কী বলতো ইটিসি বলা হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, বা ইটিএস বলা হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা তোমরা বাংলায় এটাকে প্রান্তীয় শ্বসন যেটাকে বলে থাকো এটা সেটাই, ঠিক আছে, প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় কি শ্বসন, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে সম্পন্ন হয়। প্রান্তীয় শ্বসন কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে সম্পন্ন হয়। এবং প্রান্তীয় শ্বসনেই কিন্তু কি হবে, ক্রিস্টিতে সম্পন্ন হচ্ছে। দেখো এখানে এখানে কী হয় তো, প্রান্তীয় শ্বসনে এক কোনো জল উৎপন্ন হয়, মনে রাখবে। প্রান্তীয় শ্বসনে কিন্তু এক অণু কী উৎপন্ন হয়? জল উৎপন্ন হয়। ক্রিস্টির মধ্যে আমরা একটা বিশেষ রকমের কণা দেখতে পাই, সেটাকে আমরা কী বলি? F0 F1 কণা। ক্রিস্টি মানে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজ। ক্রিস্টি বলতে কি? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজ। সেখানে একটা টেনিস র্যাকেটের মতো দাঁড়া থাকে, এটাকে আমরা বলি F0 F1 কণা, বা এটাকে আমরা অক্সিজেনও বলে থাকি, অক্সিজেন। এই কণাটাই কিন্তু অ্যাকচুয়ালি কী তৈরি করে? এটিপি তৈরি করে, ঠিক আছে। এটিপি তৈরি করে, ঠিক আছে, কিন্তু তার সাথে তোমাদের জানতে হবে যে এখানে NADPH2 আর FADH2 এই দুটো জিনিস, ঠিক আছে। NADPH2 আর FADH2 কী হয় বলতো? জারণ হয়। কি হয়? NADPH2 আর কি বললাম? FADH2, এই দুটো জারণ হয়। তার ফলে কিন্তু এখানে এটিপি তৈরি হয়। যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন করে যে ইলেকট্রন পরিবহন তন্ত্রে কোন উপাদান দুটি জারিত হয়, তাহলে কি বলবে? NADH2 এবং FADH2। NADH2 জারিত হলে 3 অণু এটিপি, আর FADH2 জারিত হলে 2 অণু করে এটিপি তৈরি হয়, ঠিক আছে। একটা FADH2 থেকে 2 অণু এটিপি, আর একটা NADH2 থেকে 3 অণু করে এটিপি তৈরি হয়। এইটা ছিল হচ্ছে শ্বসনী বিক্রিয়া। কি শ্বসন? সবাত শ্বসন। সবাত শ্বসনে মনে রাখবে খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ হয়। সবাত শ্বসনে কেমন জারণ হয়? খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ হয়। কিন্তু আর এটি কী হয়েছিল? মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটেছিল সবাত শ্বসন। 3 কোষাঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হয়েছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে অবাত শ্বসন। এই অবাত শ্বসনে কিন্তু যে খাদ্যবস্তুটির অসম্পূর্ণ জারণ ঘটে। অবাত শ্বসন মানে মনে রাখবে অসম্পূর্ণ জারণ। অবাত শ্বসন মানে অসম্পূর্ণ জারণ। এখানে মুক্ত অক্সিজেন থাকে না, মুক্ত O2 থাকে না, বা মুক্ত O2 লাগে না, বরং অক্সিজেনযুক্ত যৌগ লাগে। কী লাগে? অক্সিজেনযুক্ত যৌগ থেকে অক্সিজেনটা এখানে অক্সিজেনের চাহিদা মেটায়, ঠিক আছে। অবাত শোষণে তাহলে কি বললাম? মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে না। তার সাথে এখানে যেহেতু মুক্ত অক্সিজেন থাকে না, কিন্তু অক্সিজেন তো প্রয়োজন, তো সেই অক্সিজেনের চাহিদা কে মেটাবে? কিছু অক্সিজেনযুক্ত যৌগ থাকবে, যে যৌগগুলো কিন্তু এই অক্সিজেনের চাহিদাটা অবাত শোষণের ক্ষেত্রে মেটাবে, ঠিক আছে। আর এই অবাত শ্বসনটায় নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সম্পন্ন হয়, তাদের মাইটোকন্ড্রিয়া থাকে না। অবাত শোষণের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র গ্লাইকোলাইসিসটাই ঘটে। যদি বলে অবাত শোষণের একমাত্র পর্যায় কী বলে বলো তো? গ্লাইকোলাইসিস। অবাত শোষণের একমাত্র পর্যায় কোনটা? গ্লাইকোলাইসিস। এখানে ক্রেবস চক্র আর তোমার ইটিসি বা ইটিএস কিন্তু উপস্থিত নেই। গ্লাইকোলাইসিসের মাধ্যমেই হবে যা হবে, ঠিক আছে। বিশেষ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি এটাকে। আর ব্যাকটেরিয়াতে তোমরা জানো মাইটোকন্ড্রিয়া থাকে না। এবার অবাত শোষণ আমি কী বললাম? খাদ্যবস্তুর অসম্পূর্ণ বা আংশিক জারণ সম্পন্ন হয়। অবাত শোষণে খাদ্যবস্তুর কেমন জারণ হয়? আংশিক জারণ হয়। তাহলে এখানে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে, শক্তিটাও কম হবে। কত শক্তি? মোটা তোমরা লিখে রাখবো 50 কিলো ক্যালোরি শক্তি। অবাত শোষণে উৎপন্ন শক্তির পরিমাণ হচ্ছে 50 কিলো ক্যালোরি শক্তি অবাত শোষণে উৎপন্ন হয়, ঠিক আছে। আর সাথে কার্বন ডাইঅক্সাইড আর জল তো উৎপন্ন হবেই হবে। নেক্সট হচ্ছে কি সন্ধান। সন্ধান প্রক্রিয়া খুব ইম্পর্টেন্ট। সন্ধানের ক্ষেত্রে প্রথমেও জানবে একটা উৎসেচকের নাম, যেটা হচ্ছে জাইমেজ। কি উৎসেচক? জাইমেজ উৎসেচক। কার দ্বারা নিশ্চিত হয়? ইস্ট নিশ্চিত উৎসেচক। ইস্টের সাইন্টিফিক নেম কি? স্যাকারোমাইসিস সেরিভিসি। আগেও কিন্তু পরীক্ষায় এসে নোট করে রাখবে। ইস্টের সাইন্টিফিক নেম কি হচ্ছে? স্যাকারোমাইসিস সেরিভিসি। স্যাকারোমাইসিস সেরিভিসি। যদি বলা হয় সন্ধান প্রক্রিয়া কোথায় কোথায় ব্যবহার করা হয়, তাহলে মনে রাখবে যে সেরিভিসি। সন্ধান প্রক্রিয়া কেক মানে বেকারি যে শিল্পগুলো রয়েছে, কেক শিল্প হোক, তারপর বিস্কুট, তারপরে মদ শিল্প, ঠিক আছে, সুরা তৈরি, মদ বা সুরা, এগুলোতে কিন্তু সন্ধান প্রক্রিয়া ব্যবহৃত হয়, ঠিক আছে। সন্ধান প্রক্রিয়ায় কী হয়? দ্রবণটা গেঁজিয়ে ওঠে একদম জাইমেজ উৎসেচকের প্রভাবে। এখানেও কিন্তু আংশিক জারণ, ঠিক আছে। সবাত শোষণে শুধুমাত্র সম্পূর্ণ জারণ হয়েছিল, বাকি সন্ধানও কিন্তু কী হবে? আংশিক জারণ ঘটবে। তার দুটো জায়গায় আমরা আংশিক জারণ দেখলাম, একটা হচ্ছে অবাত শোষণে দেখলাম, একটা হচ্ছে সন্ধান প্রক্রিয়ায় দেখলাম। সন্ধানের আবার দুরকম ভাগ রয়েছে, জানো তো? সন্ধানের আবার দুরকম ভাগ রয়েছে। একটা হচ্ছে কোহল সন্ধান। কোহল সন্ধান। কোহল সন্ধান মানে কি? এখানে যে উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল। কোহল সন্ধানে কি উৎপন্ন হয়? ইথাইল অ্যালকোহল।
যার জন্য ঠিক আমরা বলছি কি কোহল সন্ধান। কোহল মানে অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের কি সংকেত C2H5OH। ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে কোহল সন্ধানে, ঠিক আছে। আর 50 কিলো ক্যালোরি শক্তি, আর তার সাথে কার্বন ডাই অক্সাইড। কি উৎপন্ন হবে কোহল সন্ধানে? 50 কিলো ক্যালোরি শক্তি, কার্বন ডাই অক্সাইড, তার সাথে ইথাইল অ্যালকোহল। আরেকটা আছে কি সন্ধান? ল্যাকটিক অ্যাসিড সন্ধান। একটা হয় কোহল সন্ধান, একটা হয় কি সন্ধান? ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এই ল্যাকটিক অ্যাসিড সন্ধানে কি তৈরি হবে? অবশ্যই ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। কী তৈরি হবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আর এখানে উৎপন্ন শক্তির পরিমাণটা একটু কম হয়, ঠিক আছে, 36 কিলো ক্যালোরি। 36 কিলো ক্যালোরি মনে রাখবে, কেমন? আর সাথে কি উৎপন্ন হবে? ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে এটা ছিল হচ্ছে পুরো সন্ধান প্রক্রিয়াটা, তাই তো। আর্টেন্স বলে দিই তোমাদের, পেশির ক্লান্তি যেটা হয়, আমাদের কি অনেক কাজ করলে পেশি ক্লান্ত হয়ে যায়, তো পেশির ক্লান্তি হয়, তো সেই পেশির ক্লান্তির জন্য দায়ী কি? ল্যাকটিক অ্যাসিড। অক্সিজেনের অভাব ঘটে, তার ফলে কি হয় যে গ্লুকোজের সম্পূর্ণ জারণ হতে পারে না, ঠিক আছে, অসম্পূর্ণ জারণ হয়, যার জন্য কি হয় কিন্তু এই সন্ধান প্রক্রিয়া তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়, ঠিক আছে। আর সেই ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পেশি ক্লান্তির জন্য দায়ী। কিছুক্ষণ বিশ্রাম নিলে কিন্তু এই ল্যাকটিক অ্যাসিডটা আবার পুনরায় জারিত হয়ে যায়, ফলে আমাদের যে পায়ের ক্লান্তি, হাতে পায়ের পেশি ক্লান্তি, সেটা আবার দূর হয়ে যায়, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিড সন্ধানে তাহলে কত কিলো ক্যালোরি শক্তি বললাম? 36 কিলো ক্যালোরি শক্তি। ওকে, তারপরে এটা ছিল হচ্ছে সন্ধান প্রক্রিয়া, মানে দুটো জিনিস আমাদের হলো, একটা হলো কি শ্বসন, আরটা হলো হচ্ছে সালোক সংশ্লেষ। দুটো জিনিস আমরা পড়লাম, সালোক সংশ্লেষ পড়লাম আর শ্বসন পড়লাম। এবার আমরা পড়বো রক্ত সংবহন। রক্ত সংবহন খুব খুব ইম্পর্টেন্ট। রক্ত সংবহনের জন্য প্রথম আমরা জানতে হবে কি হৃৎপিণ্ড, তাই তো। হৃৎপিণ্ড থেকে তো কোশ্চেন তো আসবে, একদম লিখে নিয়ে নাও। যা যা বলছি প্রত্যেকটা জিনিস নোট করবে, কমন 100% তোমরা এখান থেকে পাবেই পাবে, ঠিক আছে। তো হৃৎপিণ্ডের গঠনটা প্রথমে আমরা পড়ে নিই। মানব হৃৎপিণ্ডের যে গঠন, সেটাকে আমাদের কি 4টে এখানে ভাগ রয়েছে। কি কি? বাম অলিন্দ, বাম নিলয়, তার সাথে কি ডান অলিন্দ আর ডান নিলয়। এই 4টের প্রকোষ্ঠ নিয়ে হচ্ছে মানব হৃৎপিণ্ড, তাই তো। এদিকেটা হচ্ছে বাম অলিন্দ, ওপরেগুলো অলিন্দ। এটা বাম অলিন্দ, এটা ডান অলিন্দ, এটা বাম নিলয়, এটা ডান নিলয়। ওপরেগুলো অলিন্দ হয়, নিচেগুলো কি হয়? নিলয় হয়। ওপরেগুলো হয় অলিন্দ, নিচেগুলো হয় নিলয়। অলিন্দকে বলা হয় গ্রাহক প্রকোষ্ঠ। অলিন্দকে কি প্রকোষ্ঠ বলবো আমরা? গ্রাহক প্রকোষ্ঠ, ঠিক আছে। অলিন্দকে কি প্রকোষ্ঠ বলবো? অলিন্দ ইজ অলসো কল্ড গ্রাহক প্রকোষ্ঠ। অলিন্দকে বলা হয় গ্রাহক প্রকোষ্ঠ। গ্রাহক প্রকোষ্ঠ বলা হয় অলিন্দকে। বাম অলিন্দ, বাম নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়, এই 4টে প্রকোষ্ঠ। যার মধ্যে মনে রাখবে বাম দিকটা, মানে এই সাইডটা, বাম দিক বলতে এই সাইডটা, এই সাইড হচ্ছে বিশুদ্ধ রক্ত থাকে, ঠিক আছে। হৃৎপিণ্ডের বাঁ দিকে কেমন রক্ত থাকে? বিশুদ্ধ রক্ত থাকে। হৃৎপিণ্ডের বাঁ দিকে কেমন রক্ত থাকবে? বিশুদ্ধ রক্ত থাকবে। আর ডান দিকে কেমন থাকবে? ডান দিকে দূষিত রক্ত থাকবে। হৃৎপিণ্ডের বাঁ দিকে থাকে বিশুদ্ধ রক্ত, আর ডান দিকে থাকে দূষিত রক্ত। তাহলে এই বিশুদ্ধ বা দূষিত রক্তগুলো আসে থেকে সেটা আমাদের জানতে হবে, তাই না। কোনো একটা জায়গা থেকে এখানে আসছে, প্রবেশ করছে, তো সেটা কোন কোন জায়গা থেকে আসছে সেটা আমরা জানবো এখানে। প্রথমত মনে রাখবে যে বাম অলিন্দ, ঠিক আছে। বাম অলিন্দ কোনটা? এইটা। বাম অলিন্দ হচ্ছে এখানে ফুসফুস থেকে দিয়ে একটা ফুসফুস, ফুসফুস থেকে 4টে ফুসফুস ও শিরার মাধ্যমে, ফুসফুস থেকে 4টি ফুসফুস ও শিরার মাধ্যমে ভালো রক্ত বা O2 যুক্ত রক্ত বাম অলিন্দে আসে। ভালো রক্ত বা O2 যুক্ত রক্ত কোথায় আসবে? বাম অলিন্দে আসবে। তার জন্য বাম অলিন্দ কি? তাহলে বিশুদ্ধ রক্ত গ্রহণ করছে। কে পাঠাচ্ছে সেই রক্তটা? ফুসফুস পাঠাচ্ছে, ঠিক আছে। বাম অলিন্দ কী করলো? বিশুদ্ধ রক্ত গ্রহণ করলো। তারপর এখানে একটা কপাটিকা থাকে, বাম অলিন্দ ভরে গেল, এখানে হচ্ছে কপাটিকা একটা। কি কপাটিকা? বাম অলিন্দ, এটা বাম নিলয়। তাহলে বাম অলিন্দের বাম নিলয় মানে থাকে দ্বিপত্র কপাটিকা। কি পত্র কপাটিকা আছে? দ্বিপত্র কপাটিকা। এই দ্বিপত্র কপাটিকা খুলে যাবে, সেই বাম অলিন্দ থেকে বাম নিলয় রক্ত প্রবেশ করবে। কোথা থেকে প্রবেশ করবে? বাম অলিন্দ থেকে বাম নিলয় রক্ত প্রবেশ করবে। তারপরে এই বাম নিলয়ের সাথে যুক্ত থাকে হচ্ছে মহাধমনী। বাম নিলয়ের সাথে কী থাকে? এখানে মহাধমনী। মহাধমনী দিয়ে কী হবে? রক্তটা সারা শরীরে ছড়িয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? বাম অলিন্দে কি যুক্ত ছিল? বাম অলিন্দ ছিল এইটা, বাম অলিন্দে যুক্ত ছিল কি?
ফুসফুসীয় শিরা। কটা ফুসফুসীয় শিরা? 4টে ফুসফুসীয় শিরা। আর বাম নিলয় তো আছে কি মহাধমনী, যার মাধ্যমে সারা দেহে রক্ত ছড়িয়ে যাচ্ছে। আরেকটা জিনিস তোমাদের বলি, শিরা সবসময় দূষিত রক্ত পরিবহন করে, শিরা সবসময় CO2 যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা হচ্ছে তার ব্যতিক্রম, কারণ ফুসফুসীয় শিরা আমরা দেখছি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করছে। ঠিক আছে, তাহলে এটা হলো বাঁ দিকটা, বাঁ দিকটায় এই ঘটনাগুলো ঘটলো। ডান দিকটা কেমন হবে বললাম? দূষিত হবে। ডান দিয়ে কেমন প্রবেশ করবে? দূষিত। তো দূষিত রক্ত কোথা থেকে আসবে? সারা দেহ থেকে দূষিত রক্ত আসে। সারা দেহ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশয় আর নিম্ন মহাশয় দিয়ে কোথায় আসে? ডান অলিন্দে আসে। সারা দেহ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে কোথায় আসবে? ডান অলিন্দে আসবে। আরও একটা আছে করোনারি সাইনাস। কি আছে? করোনারি সাইনাস। হৃৎপেশি থেকে দূষিত রক্ত ডান অলিন্দে আসে। করোনারি সাইনাসের মাধ্যমে হৃৎপেশি থেকে দূষিত রক্ত কোথায় আসবে? ডান অলিন্দে আসবে। এবার ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে রয়েছে ত্রিপত্র কপাটিকা। সেই ত্রিপত্র কপাটিকা যখন খুলে যাবে তখন ডান অলিন্দ থেকে রক্তটা ডান নিলয়ে প্রবেশ করে যাবে। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে। এই ডান নিলয়ের সঙ্গে আবার যুক্ত রয়েছে ফুসফুস, ফুসফুসীয় ধমনির মাধ্যমে। ডান নিলয়ের সঙ্গে কে যুক্ত রয়েছে? ফুসফুস যুক্ত রয়েছে ফুসফুসীয় ধমনির মাধ্যমে। তাহলে ফুসফুস ধমনির সেই বিশুদ্ধ মানে খারাপ রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আবার ফুসফুসে পাঠিয়ে দেবে। এবং ফুসফুসের মধ্যে আমরা জানি প্রেজেন্ট রয়েছে কী বলতো? অ্যালভিওলাই। সেই অ্যালভিওলাইয়ে কী হবে? শ্বাসবায়ুর আদান প্রদান হবে, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরোবে আর অক্সিজেনটা আমাদের শরীরে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এখানে নামগুলো দেখে নাও, কী কী নাম কার কার সাথে যুক্ত রয়েছে সেইটা জানা খুব খুব ইম্পর্টেন্ট। কোন কোন কপাটিয়া কোথায় রয়েছে, তার সাথে কে কার সাথে যুক্ত রয়েছে? দেখো, বাম অলিন্দের সাথে যুক্ত থাকে 4টি ফুসফুসীয় শিরা। বাম অলিন্দের সাথে যুক্ত থাকে 4টি ফুসফুসীয় শিরা, যেগুলো ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে নিয়ে আসে। ঠিক আছে, 4টি ফুসফুসীয় শিরা। বাম নিলয়ের সাথে যুক্ত থাকে মহাধমনী। বাম নিলয়ের সাথে যুক্ত থাকবে মহাধমনী, যেটা বাম নিলয় থেকে সারা দেহে বিশুদ্ধ রক্তকে পরিবহন করে। ঠিক আছে, তারপর কি আছে? ডান অলিন্দ। ডান অলিন্দ থেকে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা। ডান অলিন্দে থাকবে ঊর্ধ্ব নিম্ন মহাশিরা, মহাশিরা। তার সাথে কি বলেছিলাম? করোনারি সাইনাস। আর কি থাকে? করোনারি সাইনাস। করোনারি সাইনাসের কাজ খুব ইম্পর্টেন্ট। করোনারি সাইনাস কি করে? করোনারি সাইনাস হৃৎপেশি থেকে দূষিত রক্ত ডান অলিন্দে নিয়ে আসে। ঠিক আছে, হৃৎপেশি থেকে দূষিত রক্ত ডান অলিন্দে নিয়ে আসে। আর এরপর কি আছে দেখো? ডান নিলয়। এই ডান নিলয় কী করে? ডান নিলয়ে কিন্তু আছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যায়। ঠিক আছে, প্রত্যেকটা সাথে তোমরা দেখলে তাহলে কিছু না কিছু যুক্ত রয়েছে, তাই তো? বাম অলিন্দে ফুসফুসীয় শিরা, বাম নিলয় হচ্ছে মহাধমনী, ডান অলিন্দে হচ্ছে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা, তার সাথে করোনারি সাইনাস, আর ডান নিলয় হচ্ছে ফুসফুস ধমনী। আর একটা জিনিস বলে দিই, ধমনী সবসময় বিশুদ্ধ রক্ত পরিবহন করে। ধমনী অলওয়েজ অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনী হচ্ছে তার ব্যতিক্রম। ফুসফুসীয় ধমনী হচ্ছে তার ব্যতিক্রম, কারণ ফুসফুসীয় ধমনী কী করে না? CO2 যুক্ত রক্ত পরিবহন করছে। কোথা থেকে কোথায় পরিবহন করছে? ডান নিলয় থেকে ফুসফুসে পরিবহন করছে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস পরীক্ষার জন্য, যেটা হচ্ছে তোমাদের কপার টিকাগুলো, তাই তো? কপার টিকা থেকে তো একটা না একটা কোশ্চেন থাকছে, সেটা তোমরা লিখে নাও। প্রথমে আছে দেখো দ্বিপত্র কপার টিকা। দ্বিপত্র কপার টিকা হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়। দ্বিপত্র কোথায়? বাম অলিন্দ নিলয়ে। ঠিক আছে, দ্বিপত্র। নেক্সট হাতে ত্রিপত্র, ডান, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে। দ্বিপত্র থাকবে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে, ত্রিপত্র থাকবে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে। দ্বিপত্র কপাটিকাকে মাইট্রাল কপাটিকা বাইকাসপিড ভালো বলা হয়, আর ত্রিপত্রকে বলা হয় হচ্ছে ট্রাইকাসপিড। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক হচ্ছে বাম নিলয় ও মহাধমনির মাঝে সংযোগস্থলে। ঠিক আছে, অ্যাওর্টিক কোথায়? বাম নিলয় আর মহাধমনী। অ্যাওর্টিক কোথায়? বাম নিলয় আর মহাধমনী। বাম নিলয় মহাধমনির মাঝে কি থাকবে? অ্যাওর্টিক কপাটিকা। প্রত্যেকটা বলে দিচ্ছি, 6টা আছে, 6টাই পড়ে যাবে। অ্যাওর্টিক কপাটিকা, বাম নিলয় আর মহাধমনী। ঠিক আছে, তারপরে কি আছে? পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা থাকে হচ্ছে ডান নিলয়, ডান নিলয় আর ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে। ডান নিলয় আর ফুসফুসীয় ধমনির সংযোগ থাকে কি? পালমোনারি কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা কোথায় বললাম? বাম নিলয় মহাধমনী। আর ডান নিলয়ের সাথে ফুসফুসীয় ধমনী কী হবে? পালমোনারি কপাটিকা। ঠিক আছে, তারপর আছে দেখো থিবেসিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকা ডান অলিন্দ ও করোনারি সাইনাসের সংযোগস্থলে। ডান অলিন্দ
ডান অলিন্দ ও করোনারি সাইনাসের সংযোগস্থলে। ডান অলিন্দ ও করোনারি সাইনাসের সংযোগস্থলে কে থাকবে? থিবেসিয়ান কপাটিকা। ডান অলিন্দ ও করোনারি সাইনাসের মাঝে থাকবে থিবেসিয়ান কপাটিকা। আর এটা আছে কি? ইউস্টেচিয়ান কপাটিকা। ইউস্টেচিয়ান কপাটিকা হয়ে থাকে নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে। নিম্ন মহাশিরা আর ডান অলিন্দের সংযোগস্থলে, ঠিক আছে। কারণ ডান অলিন্দের কাছে আমরা দুটো কপাটিকা দেখলাম, একটা হচ্ছে থিবেসিয়ান যেটা করোনারি সাইনাস আর ডান অলিন্দ, আর একটা ইউস্টেচিয়ান যেটা করোনারি নিম্ন মহাশিরা আর ডান অলিন্দ, ঠিক আছে। নিচের যে চারটে কপাটিকা তোমরা দেখছো না, অ্যাওর্টিক, পালমোনারি, থিবেসিয়ান আর কি ইউস্টেচিয়ান, এই চারটে যে কপাটিকা, ঠিক আছে, এই চারটে কপাটিকা হচ্ছে তোমার কী বলতো অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, মনে রাখবে। এই চারটে কপাটিকা কেমন? অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। বাকি দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকাকে বলা হয় অলিন্দ নিলয় কপাটিকা। দ্বিপত্র আর ত্রিপত্রে কী বলা হয়? অলিন্দ নিলয় কপাটিকা বলা হয়। এবার দেখো আরও কিছু জিনিস এখানে বলার আছে আমার। হৃৎপিণ্ডের যে সংকোচন, হৃৎপিণ্ড কী হচ্ছে? ক্রমাগত সংকোচন আর প্রসারণ হচ্ছে। হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি কি? সিস্টোল। সংকোচনকে আমরা কি বলি? সিস্টোল বলি। হৃৎপিণ্ডের সংকোচন হচ্ছে সিস্টোল। আর হৃৎপিণ্ডের যে প্রসারণ, হৃৎপিণ্ডের প্রসারণকে আমরা বলি ডায়াস্টোল। হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলবো? ডায়াস্টোল। সংকোচন হচ্ছে সিস্টোল, প্রসারণ হচ্ছে ডায়াস্টোল। আর একটা জিনিস বলবো, হৃৎপিণ্ডে কিছু বিশেষ সংযোগী কলা রয়েছে। হৃৎপিণ্ডে রয়েছে কিছু বিশেষ সংযোগী কলা, বিশেষ সংযোগী কলা, যেগুলো হচ্ছে নামগুলো পরপর লিখে নেবে। প্রথম হচ্ছে এসএ নোড, এসএ নোড, যার ফুল ফর্ম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। কী বললাম? এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। তারপর আছে এভি নোড। এসএ নোডের পর কী হবে বলো? এভি নোড। এভি, এভি নোড হচ্ছে অ্যাট্রিও ভেন্টিকুলার নোড। এসএ নোড হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড, আর এভি নোড হচ্ছে অ্যাট্রিও ভেন্টিকুলার নোড। এসএ নোডকে আমরা বলি হচ্ছে কী বলতো? ছন্দ নিয়ামক। এসএ নোডকে কী বলা হয়? ছন্দ নিয়ামক। এসএ নোডকে বলা হয় ছন্দ নিয়ামক বা পেসমেকার বলা হয়। হৃৎপিণ্ডের পেসমেকারকে বলা হয় এসএ নোডকে বলা হয়, ঠিক আছে। আর রিজার্ভ পেসমেকার বলা হয় এভি নোডকে। রিজার্ভ পেসমেকারকে বলা হয় এভি নোডকে। রিজার্ভ পেসমেকার কাকে বলবো আমরা? এভি নোডকে বলবো। রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোড। এসএ নোড, এভি নোড, আর কি থাকে? আর থাকে বান্ডেল অফ হিজ। এসএ নোড, এভি নোড, তার সাথে থাকবে বান্ডেল অফ হিজ আর পার্কিনজি তন্তু। বান্ডিল অফ হিজ, তারপরে থাকে পার্কিনজি তন্তু, পরপর মনে রাখবে পার্কিনজি তন্তু। এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ আর পার্কিনজি তন্তু। আবারও বলে দিচ্ছি, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ আর থাকে পার্কিনজি তন্তু। এর মাধ্যমে হৃৎপিণ্ডের যে স্পন্দনটা, ঠিক আছে, স্পন্দনটা কী হয়? পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে যায়। আর শুরু হয় যদি বলে কোথায়, যদি বলা হৃৎস্পন্দন কোথায় শুরু হয়, মনে রাখবে এসএ নোডে শুরু হয়, ঠিক আছে, এসএ নোড। আমাদের যে স্বাভাবিক ব্লাড প্রেশার সেটা কত? এটা হচ্ছে 120/80 mmHg। স্বাভাবিক ব্লাড প্রেশারের মান 120/80 mmHg, ঠিক আছে। ওপরটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার, নিচেরটাকে আমরা বলি কি? ডায়াস্টোলিক প্রেশার। ওপরটাকে বলা হয় কি? সিস্টোলিক প্রেশার, নিচেরটাকে বলা হয় কি? ডায়াস্টোলিক প্রেশার। আর আমাদের হৃৎপিণ্ড মিনিটে স্বাভাবিকভাবে কত? 72, তাই তো? স্বাভাবিকভাবে কটা স্পন্দন হয়? 72 বার স্পন্দন হয়ে থাকে। ওকে, তো এটাই ছিল আমাদের হৃৎপিণ্ড সম্পর্কে সমস্ত কিছু। আর একটা জিনিস বলেই তোমাদের, রক্তের চাপ মাপা কিসের সাহায্যে? স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। রক্তের চাপ কী দিয়ে মাপা হবে? স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়, ঠিক আছে। আর একটা জিনিস জেনে রাখবে, হার্ট উৎপাদ বলে একটা ওয়ার্ড আছে। হার্ট উৎপাদ, হার্ট উৎপাদ মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট। হার্ট উৎপাদ মানে কি? কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট মানে আমরা কি জানি? হৃৎপিণ্ড প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। তো হৃৎপিণ্ড সংকুচিত হলে যে পরিমাণ রক্ত ধমনীতে উৎক্ষেপিত হয়, হৃৎপিণ্ড বা নিলয়ের সংকোচন ঘটলে যে পরিমাণ রক্ত কী হয়? ধমনীতে উৎক্ষেপিত হয়, সেটাকে আমরা বলি কি? হার্ট উৎপাদ বলে থাকি, ঠিক আছে। হার্ট উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট বলে থাকি। এই ছিল হৃৎপিণ্ড সম্পর্কে সমস্ত কিছু। নেক্সট টপিকে আমরা যাব এরপরে যদি তোমাদের মনে হয় কোনো টপিক নিয়ে ভিডিও দরকার, তাহলে তোমরা আমাকে কমেন্টে সেটা জানাবে, ঠিক আছে। এখনও সময় রয়েছে, আমি ভিডিও থেকে তোমাদের যতটা পারি ইনফরমেশান দেওয়ার চেষ্টা অবশ্যই করব। রক্ত সংবহনটা আমরা পড়লাম। নেক্সট রয়েছে কি দেখো? পুষ্টি। পুষ্টিটা পড়বো এবার আমরা।
কম দেরি না করে তাড়াতাড়ি করে এবার আমরা পুষ্টিটা পড়ে নিই। পুষ্টির মধ্যে বা দুরকম দেখবো, একটা হচ্ছে উদ্ভিদ পুষ্টি, একটা হচ্ছে প্রাণী পুষ্টি। ঠিক আছে, উদ্ভিদ পুষ্টির মধ্যে পুষ্টির অনেকগুলো ভাগ থাকবে, ডিফারেন্ট টাইপস অফ পুষ্টি হয়। ঠিক আছে, তো এই উদ্ভিদ পুষ্টির মধ্যে প্রথম আমরা দেখব স্বভোজী। উদ্ভিদ পুষ্টির মধ্যে প্রথম কি দেখব? স্বভোজী। স্বভোজী মানে কি? যেসব উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাবার তৈরি করতে পারে তারা হচ্ছে কি স্বভোজী উদ্ভিদ হবে। তাছাড়া উদ্ভিদের মধ্যেও কিন্তু অনেক রকমের পুষ্টির ভাগ রয়েছে। যেমন ধরো, পরপর বলি, এই যে স্বভোজী পুষ্টি, এই স্বভোজী পুষ্টিকে হলোফাইটিক পুষ্টিও বলে। কি বলে? হলোফাইটিক পুষ্টি, মনে রাখবে। ঠিক আছে, স্বভোজী উদ্ভিদ হচ্ছে হলোফাইটিক পুষ্টি। এবার এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। এই হলোফাইটিক পুষ্টির যে স্টেপগুলো, উদ্ভিদ পুষ্টি বা হলোফাইটিক পুষ্টি যদি আমি বলি, হলোফাইটিক পুষ্টি, হলোফাইটিক পুষ্টির যে স্টেপগুলো রয়েছে, প্রথম হচ্ছে সংশ্লেষ। প্রথম কি হবে? সংশ্লেষ হবে। তারপর হবে আত্তীকরণ। সংশ্লেষের পর কি হয়? আত্তীকরণ হয়। ঠিক আছে, উদ্ভিদ পুষ্টির মধ্যে মনে রাখবে সংশ্লেষ হবে আর আত্তীকরণ হবে। এটা হচ্ছে উদ্ভিদ পুষ্টি বা স্বভোজী পুষ্টির পর্যায়। ওকে, এবার হচ্ছে স্বভোজী বললাম। এবার উদ্ভিদ পুষ্টির মধ্যেও তো পরভোজী রয়েছে। উদ্ভিদ পুষ্টির মধ্যেও কি রয়েছে? পরভোজী রয়েছে। তো এই পরভোজীর মধ্যে কোনগুলো পড়বে? পরভোজীর মধ্যে প্রথম বলবো পরজীবী। পরজীবী মানে কি? যারা অন্যের দেহে বসবাস করে, অন্যের ক্ষতি করবে আর নিজে হবে উপকৃত, সেটা হবে কি? পরজীবী পুষ্টি। উদ্ভিদের ক্ষেত্রে বলছি, তাহলে উদাহরণটা আমাকে উদ্ভিদ দিতে হবে। এই পরজীবী পুষ্টির উদাহরণ হিসেবে লিখবে স্বর্ণলতা, র্যাফলেসিয়া, চন্দন, লোরেন্থাস। ঠিক আছে, কী বললাম? চারটে বললাম। স্বর্ণলতা, র্যাফলেসিয়া, এরা হচ্ছে পূর্ণ পরজীবী। ঠিক আছে, পূর্ণ, টোটালি পরজীবী। স্বর্ণলতা, র্যাফলেসিয়া। একটা কী বললাম? চন্দন, আর বলেছি লোরেন্থাস। এই চন্দন আর লোরেন্থাস হচ্ছে আংশিক পরজীবীর মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উদ্ভিদ পুষ্টির পরজীবী বললাম। নেক্সট হচ্ছে উদ্ভিদের মধ্যেও রয়েছে কি কিছু মৃতজীবী পুষ্টি, তাই না? মৃতজীবী, যারা কি পচা গলা জীবজন্তু বা এরকম হিউমাসের ওপর জন্মায়, সেগুলো হচ্ছে কি মৃতজীবী। যেমন হচ্ছে মিউকর, পেনিসিলিয়াম, ছত্রাক, এগুলো হচ্ছে বিশেষ করে কি মৃতজীবী। কি বললাম? মিউকর, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, মেনলি ছত্রাকে দেখবে এই যে মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক পুষ্টি কিন্তু পরিলক্ষিত হয়। ঠিক আছে, নেক্সট আছে হচ্ছে মিথজীবী পুষ্টি। মিথজীবীটা কি সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় সব থেকে বেশি আসে এই মিথজীবী পুষ্টি। মিথজীবী মানে কি? মিউচুয়ালিজম, যেখানে কি হবে? দুজনেই উপকৃত হবে, একসাথে বসবাস করবে এবং দুজনেই উপকৃত হবে। মিথজীবীর উদাহরণ হিসেবে আমরা কি জানি? আমরা জানি লাইকেন। লাইকেন মানে শৈবাল আর ছত্রাক একসঙ্গে মিলে বসবাস করবে, যেখানে দুজনেই কী হবে? উপকৃত হবে। ঠিক আছে, এর মধ্যে আবার দুরকম রয়েছে মিথজীবী। ঠিক আছে, এটা মিউচুয়ালিজম, এই মিথজীবীর মধ্যে দুরকম দেখি। একটা হচ্ছে ব্যতিহারী, আরটা হচ্ছে সহভোক্তা। ব্যতিহারী আরটা কি? সহভোক্তা। ব্যতিহারী আর সহভোক্তা। ব্যতিহারী মানে হচ্ছে দুটি জীব সহাবস্থানে থেকে পরস্পরের উপর নির্ভরশীল। মানে হচ্ছে দুটো জীব কী বলতো? একই সাথে থাকবে এবং পরস্পরের ওপর নির্ভরশীল হবে সহাবস্থানে থেকে। ব্যতিহারী বলতে কি? সহাবস্থানে থেকে পরস্পরের ওপর নির্ভরশীল, যেটাকে আমরা লাইকেন। ব্যতিহারীর এক্সাম্পল হিসেবে আমরা লাইকেনটা বলতে পারি। আরটা কি রয়েছে? সহভোক্তা। সহভোক্তা মানে হচ্ছে দুটো জীব সহাবস্থানে থেকেও আলাদাভাবে পুষ্টি সম্পন্ন করবে। মানে সহভোক্তা মানে একসাথে থাকবে, সহভোক্তা মানে একসাথে থাকবে, বাট তাদের যে পুষ্টি পদ্ধতি সেটা নিজের মতো। ঠিক আছে, পুষ্টির জন্য ডিপেন্ডেন্ট হবে না, বাট তারা একসঙ্গে থাকছে। ওকে, যেমন হচ্ছে রাসনা, এটা হচ্ছে সহভোক্তার এক্সাম্পল। আর কি রয়েছে? আর রয়েছে পতঙ্গভুক। পতঙ্গভুক মানে বুঝতে পারছো, যারা পতঙ্গকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। কিসের জন্য? নাইট্রোজেন পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? নাইট্রোজেন পাওয়ার জন্য। ঠিক আছে, টু গেট নাইট্রোজেন। যেমন হচ্ছে কলসপত্রী, সূর্য শিশির, এগুলো সব কিসের মধ্যে পড়ে? পতঙ্গভুক উদ্ভিদের মধ্যে কিন্তু পড়বে। ঠিক আছে, এগুলো ছিল উদ্ভিদের পুষ্টি হলো। এর উদ্ভিদ পুষ্টির পর কী আসবে? প্রাণী পুষ্টি আসবে। তো প্রাণী পুষ্টি মেনলি কী হবে? প্রাণী পুষ্টি মেনলি কী প্রকারে হয়? পরভোজী প্রকারে, তাই তো? পরভোজী। প্রাণী পুষ্টিকে আমরা কি বলি? প্রাণী পুষ্টিকে আমরা হলোজৈবিক পুষ্টি বলি। হলোজৈবিক পুষ্টি। যেরকম উদ্ভিদ পুষ্টির ক্ষেত্রে হলোফাইটিকের দুটো ভাগ দেখলাম, একটা হচ্ছে সংশ্লেষ আর আত্তীকরণ, সেরকমই প্রাণী পুষ্টির ক্ষেত্রে আমরা কি দেখব? প্রাণী পুষ্টির ক্ষেত্রে প্রথমে হচ্ছে প্রাণী পুষ্টি বলছি এবার। হ্যাঁ, খাদ্য গ্রহণ, খাদ্য কীভাবে প্রথমে গ্রহণ হবে। 2 নম্বর হবে খাদ্যের পাচন বা ডাইজেশন। 3 নম্বর হবে খাদ্য শোষণ, শোষণের পর হবে 4 নম্বর
কী হয় 4 নম্বরে আত্তীকরণ, আত্তীকরণের পর 5 নম্বরে কী হবে বহিষ্করণ, অপাচ্য খাদ্যের বহিষ্করণ। ঠিক আছে, এই 5টা স্টেপ হচ্ছে প্রাণী পুষ্টির ভাগে বললাম। এবার মেনলি কি বললাম, তাহলে প্রাণী পুষ্টি কী হবে পরভোজী। ঠিক আছে, কারণ কি আমরা উদ্ভিদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু নির্ভরশীল। এবার প্রাণী পুষ্টির মধ্যেও যে পুষ্টির ভাগগুলো উদ্ভিদে ছিল প্রাণীর ক্ষেত্রেও থাকবে। যেমন ধরো পরজীবী, যেটা বলেছিলাম, প্রাণী পুষ্টির ক্ষেত্রেও কিন্তু পরজীবী থাকবে। পরজীবী পুষ্টির প্রাণীর ক্ষেত্রে কোনগুলো হবে, যেমন ধরো উকুন, এটুলি, বা অন্তঃপরজীবী হিসেবে আমরা বলতে পারি হচ্ছে গোলকৃমি। এগুলো সব কি, যেগুলো শরীরের ভেতরে থাকে সেগুলো অন্তঃপরজীবী, যেগুলো বাইরে থাকে বহিঃপরজীবী। বহিঃপরজীবী হিসেবে তুমি বলতে পারো হচ্ছে উকুন, এটুলি এইগুলো। এবং অন্তঃপরজীবী মানে কি, ভেতরে থাকবে, তাহলে সেই হিসেবে তুমি কি বলতে পারো অন্তঃপরজীবীর এক্সাম্পল হিসেবে গোলকৃমি বলতে পারো বা চ্যাপ্টার কৃমি বলতে পারো। এগুলো সব কিন্তু ফিতা কৃমি, সব হচ্ছে তোমার অন্তঃপরজীবীর মধ্যে পড়বে। নেক্সট বলবো হচ্ছে প্রাণী পুষ্টির ভাগ মিথজীবী। মিথজীবী প্রাণী পুষ্টি কিন্তু মিথজীবী টাইপের। কেমন হয়, যেমন ধরো আমাদের যদি বলি অন্ত্রে ইকোলি নামক ব্যাকটেরিয়া বসবাস করছে, তো এটা কিন্তু একটা মিথজীবী সম্পর্ক হিসেবে বসবাস করছে, আমাদের জন্য সেটা কিন্তু হেল্পফুল হয়। ঠিক আছে, তারপরে আরও এক্সাম্পল রয়েছে, যেমন ধরো উই পোকা। ঠিক আছে, উই পোকা, উই পোকার কী থাকে, পুষ্টিক নালীতে ট্রাইকোনিম্ফা থাকে। ট্রাইকোনিম্ফা, এই ট্রাইকোনিম্ফা কী করে, উই পোকা যে সেলুলোজ খায় তার দিয়ে ডাইজেস্ট করতে সাহায্য করে। ঠিক আছে, ট্রাইকোনিম্ফা থাকে, কার থাকে, উই পোকার ক্ষেত্রে থাকে, মনে রাখবে। নেক্সট হচ্ছে কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি মানে কি, যারা মল ভক্ষণ করে। কপ্রোফ্যাগি মানে যারা মল ভক্ষণ করবে, যেমন শূকর হতে পারে বা গিনিপিগ হতে পারে, যেমন গিনিপিগ নিজের মল নিজে খায়, মাছি হতে পারে। ঠিক আছে, এরা হচ্ছে কি কপ্রোফ্যাগাস। নেক্সট হচ্ছে স্যাঙ্গুইনিভোরাস। কী হবে, স্যাঙ্গুইনিভোরাস। স্যাঙ্গুইনিভোরাস, স্যাঙ্গুইনিভোরাস বলতে ব্লাড খেয়ে বেঁচে থাকবে, অ্যানিমাল দ্যাট লিভস অন ব্লাড। ঠিক আছে, যেমন মশা, জোঁক, বাদুড়, ভ্যাম্পায়ার, এগুলো সব কার মধ্যে পড়বে, এগুলো সব স্যাঙ্গুইনিভোরাস বা রক্তভোজীর মধ্যে কিন্তু পড়বে। ঠিক আছে, এবার আমি প্রাণী পুষ্টির মধ্যে বলবো হচ্ছে, প্রথমে পৌষ্টিক নালীটা একটু বলবো, গ্রন্থিগুলো পরে বলছি, প্রথমে পৌষ্টিক নালীটা বলে নিই। পৌষ্টিক নালী, আমাদের যে পৌষ্টিক নালী সেটা শুরু হয় কোথা থেকে, পৌষ্টিক নালীর প্রথম যে অংশ সেটা হচ্ছে কি মুখছিদ্র। পৌষ্টিক নালীর প্রথম অংশ কি মুখছিদ্র। মুখছিদ্রের পর কি আসে গলবিল। মুখছিদ্রের পর কি আসে মুখগহ্বর, সেটা আর বললাম না। তারপর আসবে কি আসবে বলো, থাকবে মুখছিদ্র, তারপরে থাকবে কি গলবিল। গলবিলের পর কি থাকে গ্রাসনালী। মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, তারপর থাকে কি পাকস্থলী। মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী। ঠিক আছে, আর তারপরে কি থাকবে পাকস্থলীর পর কোথায় যাবে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের পর বৃহদন্ত্র, তারপরে মলাশয়, তারপরে পায়নালী। ঠিক আছে, তার সাথে আমি তোমাদের কী বললাম তাহলে পরপর, মুখছিদ্র, গলবিল, লিখে দিই একবার একদি করে। প্রথম হচ্ছে মুখছিদ্র, নেক্সট হচ্ছে গলবিল, 3 হচ্ছে গ্রাসনালী, 4 হচ্ছে পাকস্থলী, 5 হচ্ছে ক্ষুদ্রান্ত, 6 বৃহদন্ত, 7 হচ্ছে মলাশয়, 8 হচ্ছে পায়নালী। ঠিক আছে, তারপর পায়ুছিদ্র। তো এইটা হচ্ছে পুরো আমাদের অ্যালিমেন্টারি ক্যানালটা বা ডাইজেস্টিভ ক্যানালটা। ঠিক আছে, পৌষ্টিক নালীটা এটা হলো। তো পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে বিভিন্ন রকমের খাদ্যের পরিপাক হয়। সব জায়গায় সমস্ত রকমের খাদ্যের পরিপাক কি হয় না। যেমন খাদ্যের পরিপাক কিন্তু মুখবিবর থেকে শুরু হয়ে যায়। খাদ্যের পরিপাক হওয়া থেকে শুরু হয়ে যায় মুখবিবর। মুখবিবরে কেবলমাত্র যে খাবারটা মানে ডাইজেশন শুরু হয় সেটা হচ্ছে কি শ্বেতসার জাতীয় খাদ্য। শ্বেতসার জাতীয় খাদ্য কে শুরু করে, টায়ালিন শুরু করে। মুখবিবরে শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাক শুরু করবে কে, লালাগ্রন্থি নিঃসৃত টায়ালিন নামক অ্যামাইলোলাইটিক উৎসেচক। এবার এখান থেকে তারপরে খাবারটা কোথায় চলে যাবে, গলবিল যাবে, গলবিল থেকে গ্রাসনালী, তারপর সেখান থেকে পৌঁছবে কোথায় পাকস্থলীতে। তো এই পাকস্থলীতে যখন খাবারটা এলো, পাকস্থলীতে 2 রকমের খাবারের পরিপাক হয়। একটা হচ্ছে তোমার প্রোটিনের পরিপাক হয়, আরেকটা কার পরিপাক হয়, একটা হচ্ছে ফ্যাটের পরিপাক হয়। এই দুটো জিনিসের পরিপাক হয় পাকস্থলীতে। তারপর সেই খাবারটা পরিপাক হয়ে কিছুটা পরিপাক হয়ে কমপ্লিটলি তো হয় না, তারপর সে চলে আসবে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে গিয়ে কমপ্লিট ডাইজেশন হয়। ঠিক আছে, খাদ্যের কমপ্লিট ডাইজেশন কোথায় হয়, ক্ষুদ্রান্তে হয়। আর ক্ষুদ্রান্তের পর সেটা অপাচ্য যে খাদ্যটা সেটা চলে যাবে বৃহদন্ত্র। বৃহদন্ত্র থেকে মলাশয়, সেখান থেকে পায়নালী, তারপর সেখান থেকে নিষ্কাশন। ঠিক আছে, তো এই যে দুটো জায়গা তোমরা মনে রাখবে। এক হচ্ছে তোমার ক্ষুদ্রান্তটা। ঠিক আছে, ক্ষুদ্রান্তে কিন্তু খাদ্যের সম্পূর্ণ পরিপাক সম্পন্ন হয়, এই কাজটা তোমরা মনে রাখবে।
এবার এটা ছিল হচ্ছে কোথায় কোথায় খাবারটা যাচ্ছে, কিন্তু খাবারটা যাচ্ছে ঠিকই, বাট মেন যে কাজটা সেটা কে করছে? মেন কাজ করছে উৎসেচকগুলো, তাই তো? খাদ্য পরিপাককারী উৎসেচকগুলোই তো খাদ্যের ডাইজেশন ঘটাচ্ছে। খাদ্য পরিপাককারী উৎসেচক না থাকলে এই খাদ্যের ডাইজেশন ঘটবে না। যদি পাকস্থলীতে খাদ্য থাকে কিন্তু খাদ্য পরিপাকের জন্য নির্দিষ্ট উৎসেচক না থাকে, তাহলে কি খাদ্যটা পরিপাক হবে? কখনোই হবে না। তো মেন যে কাজগুলো সেগুলো কার? উৎসেচকের। আর উৎসেচক মানে হচ্ছে কি? প্রোটিন। ঠিক আছে, উৎসেচক মাত্রই কি? প্রোটিন। তো এবার উৎসেচকগুলো আমরা পড়বো আর গ্ল্যান্ডগুলো সমেত। প্রথম যে পরিপাক গ্রন্থি সেটা হচ্ছে কি? লালা গ্রন্থি। লালা গ্রন্থি আমাদের কজোড়া থাকে? 3 জোড়া। 3 জোড়ার নাম কি কি? প্রথম হচ্ছে প্যারোটিড গ্রন্থি, 2 হচ্ছে সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার গ্রন্থি, 3 হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই 3 জোড়া কিন্তু আমাদের লালা গ্রন্থি প্রেজেন্ট থাকে। লালা গ্রন্থির কাজ কি? লালা রস নিঃসরণ করা। সেই লালা রসের মধ্যে বিভিন্ন প্রকারের উৎসেচক থাকে, যেমন লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় যে লালা গ্রন্থি থেকে যে লালা রস নিঃসৃত হয়, তার ক্ষেত্রে যে পিএইচ হয় সামান্য অম্লধর্মী। ঠিক আছে, 6.02 থেকে 7.05, এটা হচ্ছে লালা রসের পিএইচ। ঠিক আছে, লালা রসের পিএইচ কত বললাম তাহলে? 6.02 থেকে 7.05। তাহলে কি একটু সামান্য অম্লধর্মী হচ্ছে, তাই না? আর এখানে প্রায় 99.5% জল থাকে। লালা রসে প্রায় 99.5% জল থাকে। এবার মেন জিনিস যেটা, সেটা হচ্ছে লালা রসে কী কী উপাদান যেগুলো ডাইজেশনে সাহায্য করছে, কী কী উৎসেচক থাকছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে, সেইটা হচ্ছে আমাদের এখানে মেন সাবজেক্ট। কী কী থাকে? প্রথমত টায়ালিন থাকে, যেটা শ্বেতসারকে পরিপাক করে। সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে হচ্ছে টায়ালিন। ঠিক আছে, সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে টায়ালিন। আর কে থাকে? লাইসোজাইম থাকে। লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, লাইসোজাইম। তারপর হচ্ছে ফসফাটেজ নামক উৎসেচক থাকে। কি থাকে? ফসফাটেজ নামক উৎসেচক থাকে। আর কি থাকে? কার্বনিক অ্যানহাইড্রেজ নামক উৎসেচক। কার্বনিক অ্যানহাইড্রেজ নামক উৎসেচকও কিন্তু এখানে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, আর শুধুমাত্র মুখবিবরে লালা গ্রন্থি যে লালা রস, তার দ্বারা কোন পর খাদ্যের পরিপাকটা সম্ভব হয়? শুধুমাত্র শ্বেতসার জাতীয় খাদ্য, আর কোনো খাদ্যের পরিপাক কিন্তু মুখবিবরে হবে না। ঠিক আছে, তাহলে লালা গ্রন্থির পর এবার নেক্সট পরিপাক গ্রন্থি হচ্ছে পাকস্থলী। পাকস্থলীতে 2 রকমের আমরা খাদ্যের পরিপাক দেখি, এক হচ্ছে প্রোটিন আর নেক্সট হচ্ছে ফ্যাট। প্রোটিন আর ফ্যাট। ঠিক আছে, প্রোটিন আর ফ্যাট। তো এই প্রোটিনের পরিপাকের জন্য পাকস্থলী থেকে কি কি খরিত হয় দেখো। ঠিক আছে, পাকস্থলীতে 3 রকমের কোষ তোমরা দেখবে। একটা হচ্ছে চিফ কোষ বা পেপটিক কোষ, আর হচ্ছে প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। ঠিক আছে, মেন কাজটা হচ্ছে চিফ কোষের। চিফ মানে কি? প্রধান। তো পাকস্থলীর চিফ কোষ থেকে খরিত হয় কি বলতো? চিফ কোষ থেকে খরিত হয় পেপসিনোজেন। পাকস্থলীর চিফ কোষ থেকে কী খরিত হয়? পেপসিনোজেন। আচ্ছা, আরেকটা যে গ্রন্থি, ওটা বলে দিই নামটা, এটা হচ্ছে মিউকাস গ্রন্থি থাকে। ঠিক আছে, মিউকাস। তাই 3টে হলো কি কি? চিফ কোষ বা পেপটিক কোষ, প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ, আর কি থাকে? মিউকাস কোষ। তো এই চিফ বা পেপটিক থেকে কী খরিত হয়? চিফ কোষ থেকে খরিত হয় হচ্ছে পেপসিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, আর চিফ কোষ বা পেপটিক কোষ থেকে এটা খরিত হলো। তারপর আরেকটা কী বলেছিলাম? প্যারাইটাল কোষ থেকে কী খরিত হবে? প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হবে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই কী করবে? পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করবে। ঠিক আছে, পেপসিন হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তার সাথে HCl যেহেতু খরিত হয় পাকস্থলীতে, তার জন্য পাকস্থলীর যে এনভায়রনমেন্ট সেটা কেমন হয়? অ্যাসিডিক হয়। যদি বলে পাকস্থলীর এনভায়রনমেন্ট কেমন হয়? অ্যাসিডিক হয়, মনে রাখবে। ঠিক আছে, অ্যাসিডিক হবে পাকস্থলীর ইন্টারনাল এনভায়রনমেন্ট। পিএইচ খুবই কম হয়, 0.9 থেকে 1.5 মতো পিএইচ হয়। 0.9 থেকে 1.5 মতো হচ্ছে এর কি হয়? পিএইচের মান হয়। ওকে, তো এটা ছিল পাকস্থলী। তাহলে পাকস্থলীতে আমরা দেখলাম 2 রকমের উৎসেচক, এক হচ্ছে লাইপোলাইটিক উৎসেচক, একটা হচ্ছে প্রোটিওলাইটিক। যে উৎসেচকগুলো তোমরা পড়বে তো সেগুলো 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অ্যামাইলোলাইটিক মানে যেগুলো কোন প্রকার খাদ্যের পরিপাক ঘটাবে? শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটাবে, অ্যামাইলোলাইটিক। নেক্সট থাকে প্রোটিওলাইটিক মানে প্রোটিন ভঙ্গক। আর এটা থাকে হচ্ছে লাইপোলাইটিক মানে ফ্যাট ভঙ্গক। লাইপোলাইটিকের ক্ষেত্রে লাইপেজটাই তোমরা দেখবে। ঠিক আছে, লাইপেজ নামটা ভ্যারি করবে, যেমন স্টমাক থেকে হচ্ছে তোমার গ্যাস্ট্রিক লাইপেজ হতে পারে, পাকস্থলী থেকে প্যানক্রিয়াটিক লাইপেজ, আর ক্ষুদ্রান্ত থেকে ইন্টেস্টিনাল লাইপেজ। ঠিক আছে, এরকম হয়।
আর সবথেকে বেশি কোন প্রকারের উৎসেচক যদি বলি পাওয়া যায় তো প্রোটিওলাইটিক, মানে প্রোটিওলাইটিক উৎসেচক তোমরা অনেক দেখতে পাবে, ঠিক আছে। তার সাথে অ্যামাইলোলাইটিক উৎসেচক কিন্তু অনেক দেখা যায়, ঠিক আছে। তাহলে এবার পাকস্থলী হলো চিপ কোষ, প্যারাইটাল কোষ আর মিউকাস কোষ। নেক্সট হচ্ছে যকৃৎ। যকৃৎ খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থি, আমাদের দেহে সবথেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। এই যকৃতের মানে এমন, যকৃৎ যদি না থাকে তাহলে মনে হয় বডির কোনো সিস্টেমই চলবে না, ঠিক আছে। যকৃৎ হচ্ছে এমন একটা পার্ট আমাদের শরীরে, এমন একটা গ্রন্থি যে প্রত্যেকটা সিস্টেমের সাথে কোনো না কোনো ভাবে জড়িত, ডাইজেশনের সাথেও জড়িত, ঠিক আছে, তারপরে এক্সক্রিশনের সাথেও জড়িত, সব সিস্টেমের সাথে এর একটা যোগ রয়েছে, ইমিউন সিস্টেমের সঙ্গেও জড়িত। এবার দেখো যকৃৎ, মেন যে যকৃতের আমরা ভূমিকা পড়ি ডাইজেশানে, সেটা কী পড়ি বলতো? যকৃৎ থেকে কি তৈরি হয়? যকৃতে তৈরি হয় হচ্ছে পিত্তরস। যকৃতে কি তৈরি হয়? পিত্তরস। আর পিত্তরস কি ঘটায়? পিত্তরস ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায়। পিত্তরস কি ঘটে? ফ্যাটের অপদ্রব বা ইমালসিফিকেশন ঘটায়। পরীক্ষায় আসবে। ফ্যাটের ইমালসিফিকেশনে সাহায্য করে নিচের কোনটি? কি হবে? পিত্তরস। তৈরি করবে কে? তৈরি করবে যকৃৎ। আর পিত্তরস সঞ্চিত থাকে কোথায়? পিত্তরস সঞ্চিত থাকে পিত্তথলি বা গল ব্লাডারে। পিত্তথলি বা গল ব্লাডারে। এই পিত্তরসের কম্পোজিশনটা মানে একটু বড় টাইপের, কিন্তু পিত্তরসের মধ্যে যে যে জিনিসগুলো বলছি সেগুলো তোমরা মনে রাখবে, যে এই পিত্তরসের মধ্যে পিত্ত লবণটাই কিন্তু মেন কাজ করে। পিত্তরসের মধ্যে মেন কাজ কী করে? পিত্ত লবণ। আর পিত্ত লবণের নাম কি? পিত্ত লবণের নাম হচ্ছে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট, এগুলো হচ্ছে পিত্ত লবণ, ঠিক আছে। সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, এগুলো হচ্ছে পিত্ত লবণ। যদি বলা হয় পিত্তরসের কোন উপাদান ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায়, যদি বলা হয় পিত্তরসের কোন উপাদান ফ্যাটের ইমালসিফিকেশন ঘটায়, তাহলে কী হবে? পিত্ত লবণ, ঠিক আছে। পিত্ত লবণটাই কিন্তু মেন কাজটা করে। তাছাড়া কিছু পিত্ত অ্যাসিড থাকে, পিত্ত অ্যাসিডের মধ্যে কোলিক অ্যাসিড, চিনোডিঅক্সিকোলিক, এগুলো থাকে। মেন হচ্ছে পিত্ত লবণটাই তোমরা জেনে রাখবে। আর তার সাথে হচ্ছে কিছু রঞ্জক থাকে, যেমন বিলিরুবিন, বিলিভার্ডিন, ঠিক আছে। বিলিরুবিন, বিলিভার্ডিন, এই রঞ্জকগুলো থাকে। এটা পুরোটা আমরা কি পড়ছি এখন? যকৃৎ পড়ছি। যকৃতের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, যকৃতে হচ্ছে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। দুটো জায়গায় গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, একটা হচ্ছে যকৃৎ, একটা হচ্ছে পেশি, ঠিক আছে। দুটো জায়গায় কিন্তু গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয়। কি? যকৃতে আর পেশিতে। যকৃৎ আর পেশিতে গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। তাছাড়া যদি বলি, যকৃতে কিন্তু প্লাজমা প্রোটিন সংশ্লেষ হয়, ঠিক আছে। প্লাজমা প্রোটিন সংশ্লেষ হয়, তো এগুলো যকৃতের কাজের মধ্যে পড়ছে। আর কি থাকে? যকৃতে একটা জিনিস জানবে, কুফার কোষ। কুফার কোষ হচ্ছে এক টাইপের ফ্যাগোসাইটোসিস কোষ বা ম্যাক্রোফাজ কোষও তোমরা এটাকে বলতে পারো, ঠিক আছে। কুফার কোষ কী করে? ব্যাকটেরিয়ার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে দমন করে। নেক্সট আছে হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়কে আমরা ইংলিশে কী বলি? প্যানক্রিয়াস। অগ্নাশয়কে আমরা ইংলিশে কী বলি? প্যানক্রিয়াস। এই অগ্নাশয়ের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে তোমার কী বলতো? বেসিক, ক্ষারীয় হয়। পাকস্থলী তোমরা কি দেখলে? পাকস্থলী অ্যাসিডিক ছিল তো। এবার অগ্নাশয়টা কেমন হয়? অগ্নাশয়ের যে ভেতরে পরিবেশ, সেটা হচ্ছে তোমার বেসিক বা ক্ষারীয় হয়। কারণ এখানে দেখবে পাকস্থলীতে কী ছিল? HCl ছিল তো। আর অগ্নাশয়ে কিন্তু আমরা HCO3- দেখি, ঠিক আছে। অগ্নাশয়ে কী থাকে বলতো? HCO3- মানে কার্বনেট, বাইকার্বনেট, ঠিক আছে। যার জন্য হচ্ছে বাইকার্বনেট থাকে বলে অগ্নাশয়ের ইন্টারনাল এনভায়রনমেন্ট কেমন হবে? ক্ষারীয় হবে। কোনো জায়গায় অ্যাসিডিক থাকে, কোনো জায়গায় ক্ষারীয় থাকে। লালাগ্রন্থি যেমন দেখলাম কি সামান্য আমলিক, পাকস্থলী দেখলাম পুরোপুরি মানে এক্সট্রিম লেভেলের আমলিক। যকৃতটা সেরকম কিছু দেখলাম না। অগ্নাশয়ের ক্ষেত্রে জানবে বেসিক বা ক্ষারীয় হয়, ঠিক আছে। এই অগ্নাশয়টা কি? অগ্নাশয় হচ্ছে একটা মিশ্রগ্রন্থি, কারণ অগ্নাশয়ের বহিঃক্ষরাও কিছু পার্ট রয়েছে, কিছু রয়েছে অন্তঃক্ষরা পার্ট। মিশ্রগ্রন্থি কেন? কারণ বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা দু রকমের কাজ রয়েছে। বহিঃক্ষরা কেন? কারণ এখান থেকে খরিত হয় উৎসেচক। অন্তঃক্ষরা কেন? এখান থেকে খরিত হয় হরমোন, যার জন্য কিন্তু এটাকে আমরা মিশ্রগ্রন্থি বলি, ঠিক আছে। এবার এই যে বহিঃক্ষরা, আমাদের মেন কাজ হচ্ছে এখানে বহিঃক্ষরাটা, কারণ আমরা পরিপাক করছি, তো বহিঃক্ষরা থেকে তো উৎসেচকগুলো খরিত হচ্ছে। তো বহিঃক্ষরা যে কোষগুলো, সেগুলো বলা হয় অ্যাসিনার কোষ। কী কোষ? অ্যাসিনার কোষ, অ্যাসিনার কোষ, ঠিক আছে। তো অ্যাসিনার কোষ কোথায় পাবো আমরা? অবশ্যই অগ্নাশয়ে পাবো। এই অ্যাসিনার কোষে এক ধরনের দানা থাকে, ঠিক আছে। অ্যাসিনার কোষে কী থাকে? এক ধরনের দানা থাকে, যেগুলোকে আমরা বলি কী বলতো? জাইমোজেন দানা। কী দানা?
জাইমোজেন দানা। এই জাইমোজেন দানার মধ্যে কিন্তু এই যে তোমার কী বলে উৎসেচকগুলো না সেগুলো থাকে, জাইমোজেন দানা। জাইমোজেন দানার মধ্যে কী থাকে বললাম, ক্ষরণকারী উৎসেচকগুলো এখানে সঞ্চিত থাকে। আর অন্তঃক্ষরাটাও একটুখানি বলে দিই ছোটো করে। অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা পার্ট সেখান থেকে খরিত হয় কি হরমোন, তার মধ্যে কী থাকে যেটাকে আমরা কী বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা পার্ট সেটাকে আমরা কী বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে অনেক রকমের কোষ আমরা দেখতে পাই, যেমন ধরো আলফা কোষ, আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন। নেক্সট থাকে বিটা কোষ থেকে খরিত হয় কি ইনসুলিন, বিটা কোষ থেকে খরিত হবে ইনসুলিন। আর থাকে কি ডেল্টা কোষ থেকে কী খরিত হয় সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, সোমাটোস্ট্যাটিন। আর থাকে পিপি কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ, সেখান থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডই খরিত হয়। এই হলো অগ্নাশয়। এবার হচ্ছে অগ্নাশয়ের ব্যাপারে পড়লাম, তো অগ্নাশয় থেকে কী কী হরমোন কী কী উৎসেচক খরিত হয় সেটা একবার পড়ে নিই, তাই তো। অগ্নাশয়ের উৎসেচকগুলো তো পড়তে হবে, শুধু গ্রন্থির ব্যাপারে পড়লে তো হবে না। অগ্নাশয় রসে কিন্তু 3 প্রকারেরই উৎসেচক পাওয়া যায়, প্রোটিন ভঙ্গকও পাওয়া যায়, ফ্যাট ভঙ্গকও পাওয়া যায়, এবং তার সাথে কি পাওয়া যায় অ্যামাইনো লাইটিকও পাওয়া যায়। অগ্নাশয় থেকে মেনলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে ট্রিপসিন, ঠিক আছে, ট্রিপসিন এটা প্রোটিওলাইটিক, ট্রিপসিন কাইমোট্রিপসিন, তার সাথে ইলাস্টেজ, মনে রাখবে ইলাস্টেজ, ঠিক আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ আর কোলাজিনেজ। আর কি বললাম কোলাজিনেজ, 4টে মনে রাখবে অগ্নাশয় থেকে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ আর কোলাজিনেজ, ঠিক আছে, কোলাজিনেজ। এই 4টে হচ্ছে সবকটার প্রোটিন ভঙ্গক, আর এটা অগ্নাশয় থেকে খরিত হবে, ঠিক আছে। তার সাথে অগ্নাশয় থেকে কী খরিত হয় অ্যামাইলোজও খরিত হয়। অ্যামাইলেজ মানে কি, যেটা কী করবে শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাক ঘটাবে। আর লাইপেজও খরিত হয়, যেটা ফ্যাটের পরিপাক ঘটাবে। লাইপেজ কী করে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভেঙে দেয়। নেক্সট হচ্ছে ক্ষুদ্রান্তই হচ্ছে আমার শেষ পরিপাক গ্রন্থি, তাই তো, পরিপাকের শেষ স্থান হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের মধ্যে যে মানে বহিঃক্ষরা পার্টটা থাকে সেটাকে আমরা বলি ক্রিপ্টস অফ লিবারকুন। কি বলি ক্রিপ্টস অফ লিবারকুন আমরা বলে থাকি এটাকে, ক্রিপ্টস অফ লিবারকুন। এই ক্রিপ্টস অফ লিবারকুন থেকে কিন্তু ক্ষুদ্রান্তের যে আন্ত্রিক রস সেগুলো খরিত হয়। আন্ত্রিক রসকে আমরা সাক্কাস অ্যান্টেরিকাস বলি। ক্ষুদ্রান্ত থেকে যে আন্ত্রিক রস খরিত হয় সেটাকে আমরা বলি সাক্কাস এন্টেরিকাস, ঠিক আছে। আর এই ক্ষুদ্রান্তের যে আন্ত্রিক রসের যে এনভায়রনমেন্ট সেটাও কেমন হয়, সেটাও কিন্তু ক্ষারীয় হয়, ঠিক আছে, ক্ষারীয়। অগ্নাশয় রস আর আন্ত্রিক হচ্ছে ক্ষারীয়, মনে রাখবে, পাকস্থলী অ্যাসিডিক, আর লাল রস সামান্য অ্যাসিডিক। ক্ষুদ্রান্তের মধ্যেও সব রকমের উৎসেচক তুমি পাবে, তুমি অ্যামাইলোলাইটিকও পাবে, তুমি লাইপোলাইটিকও পাবে, আবার তুমি প্রোটিওলাইটিকও পাবে, ঠিক আছে, ক্ষুদ্রান্তে সব রকমের। আর ক্ষুদ্রান্তে কমপ্লিট ডাইজেশন হয়, লাস্ট স্টেজ অফ ডাইজেশন আর কমপ্লিট ডাইজেশন হবে কোথায়, ক্ষুদ্রান্তেই সম্পন্ন হবে। ক্ষুদ্রান্তে মানে ভ্যারাইটিস অফ উৎসেচক পাওয়া যায়। কী কী উৎসেচক আমি বলি, প্রথমত দেখো অনেক সবথেকে বেশি উৎসেচক তো মনে হয় ক্ষুদ্রান্তেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মানে আন্ত্রিক রসেই পাওয়া যায়। যেমন ধরো লাস্ট স্টেপ অফ ডাইজেশন বললাম 3 রকমেরই পাবে। তো প্রথমে শর্করা ভঙ্গকারী বা অ্যামাইলোলাইটিক বলি, ক্ষুদ্রান্তে পাওয়া যায় যেসব অ্যামাইলোলাইটিক উৎসেচক মানে শর্করা ভঙ্গকারী উৎসেচক, তার মধ্যে প্রথম হচ্ছে সুক্রেজ, ঠিক আছে, সুক্রেজ, মল্টেজ, তার সাথে আইসোমল্টেজ, সুক্রেজ, মল্টেজ, আইসোমল্টেজ, ল্যাকটেজ, এগুলো সব কোথায় পাবে তুমি ক্ষুদ্রান্তে পাবে, ঠিক আছে, সুক্রেজ, মল্টেজ, আইসোমল্টেজ, ল্যাকটেজ সব কোথায় পাবে ক্ষুদ্রান্তে পাবে। লাইপোলাইটিকের মধ্যে তুমি কী পাবে, লাইপোলাইটিকের মধ্যে তুমি লাইপেজ পাবে, লাইপোলাইটিকের মধ্যে তুমি লাইপেজ পাবে। লাইপেজ কী করবে, ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভেঙে দেবে। তারপর আর কি বললাম, প্রোটিওলাইটিকটা বলা হয়নি, ক্ষুদ্রান্ত থেকে সব প্রোটিওলাইটিক পাওয়া যায়, ক্ষুদ্রান্তে পাওয়া যায় যেসব প্রোটিন ভঙ্গক বা প্রোটিওলাইটিক উৎসেচক, হ্যাঁ, সেগুলো কী হবে, যেমন ধরো অ্যামাইনো পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, নিউক্লিওটাইডেজ, নিউক্লিওসাইডেজ। কী বললাম, অ্যামাইনো পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, নিউক্লিওসাইডেজ, এই সমস্ত যে উৎসেচকগুলো কোথা থেকে খরিত হবে, সব কিন্তু ক্ষুদ্রান্তের যে ক্রিপ্টস অফ লিবারকুন সেখান থেকে খরিত হবে বা আন্ত্রিক গ্রন্থি থেকে খরিত হবে। ওকে, তাহলে এখানে খাবারে কি হলো, পরিপাকটা হয়ে গেল, কমপ্লিট ক্ষুদ্রান্তে হলো। তারপরে ক্ষুদ্রান্তে কিছু আঙুলের মতো প্রবর্ধক থাকে, এটাকে আমরা কি বলি, ভিল্লি বলি। ভিল্লি বা ভিলায়ও তোমরা পড়ে থাকো। ভিল্লিতে কি হয়, ভিল্লি বা ভিলায় কিন্তু খাদ্যের শোষণ হয়। ভিল্লি বা ভিলায় কি হয়, খাদ্যের শোষণ সম্পন্ন হয়। শোষণ মানে এতক্ষণ পর্যন্ত খাবারটা ছিল খাদ্যনালীতে, এবার সেখান থেকে ওরা কোষের ভেতরে প্রবেশ করবে, সেটা হচ্ছে শোষণ, ঠিক আছে। তো
শোষিত হয় কোন জিনিসটা? ফ্যাটকে ভেঙে কী তৈরি হয়েছিল? ফ্যাট ভেঙে তৈরি হয়েছিল ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ফ্যাট ভাঙলে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ঠিক আছে? ফ্যাট ভাঙলে কী তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আর ওদিকে প্রোটিন ভাঙলে কী তৈরি হয়? প্রোটিন ভাঙলে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন ভাঙলে কী তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন ভাঙলে তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড। আর কি ভাঙবে? আর ভাঙবে হচ্ছে মানে শ্বেতসার, তাই তো? বৃহৎ মলিকিউল বা পলিস্যাকারাইডগুলো যখন ভাঙে তো শ্বেতসার ভাঙলে কী তৈরি হয়? মনোস্যাকারাইড। তো সেই মনোস্যাকারাইড হোক বা অ্যামাইনো অ্যাসিড হোক সেইগুলোই কিন্তু শোষিত হয়, ঠিক আছে? ক্ষুদ্রান্তের ভিল্লিয়ের মাধ্যমে দিয়ে ক্ষুদ্রান্তের কোষে প্রবেশ করে, সেখান থেকে আবার সেটা রক্তে প্রবেশ করে যায় এবং রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায়, ঠিক আছে? তারপর সেখান থেকে আবার বিভিন্ন কোষে প্রবেশ করে যায়, যেটাকে আমরা বলি আত্তীকরণ। যখন শোষিত বস্তু বা খাদ্য উপাদান, যদি আমি বলি খাদ্য উপাদান খাদ্য নালী থেকে ক্ষুদ্রান্তের কোষে ভিল্লির মাধ্যমে ক্ষুদ্রান্তের কোষে প্রবেশকে আমরা বলছি কি? খাদ্যের শোষণ। কি বলছি? খাদ্যের শোষণ বলছি। আর যদি আমি বলি খাদ্যের আত্তীকরণ, তাহলে রক্ত থেকে খাদ্য উপাদান যখন প্রবেশ করবে কোথায়? কোষের ভিতরে বা কোষের প্রোটোপ্লাজমে, তখন সেটাকে আমরা বলছি কি? সেটাকে আমরা বলছি আত্তীকরণ, ঠিক আছে? তো আত্তীকরণের মাধ্যমে সেই খাদ্য উপাদানগুলো কোষের ভিতরে কিন্তু প্রবেশ করে যায়। ওকে, তো এটা ছিল আমাদের পরিপাকের পর কি আসবে? রেচন আসবে। রেচনের মধ্যে আমরা দু রকমের রেচন দেখব। একটা হচ্ছে তোমার উদ্ভিদ রেচন, একটা দেখবো কি? প্রাণী রেচন। উদ্ভিদ রেচনের মধ্যে উদ্ভিদ বিভিন্নভাবে রেচন পদার্থ ত্যাগ করে। উদ্ভিদের তো আর নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই, যেমন আমাদের কিডনি আছে ধরো, বা অন্যান্য প্রাণীর অন্যান্য রেচন অঙ্গ আছে, তাই তো? আরশোলার কি আছে? ম্যালপিজের নালিকা আছে। তো উদ্ভিদের এরকম নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই, তাহলে উদ্ভিদ রেচন পদার্থ কীভাবে ত্যাগ করবে? উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগ করে হয় বাকল মোচনের মাধ্যমে, না হলে হচ্ছে তোমার ফল মোচনের মাধ্যমে বা পত্র মোচনের মাধ্যমে। এই তিনটে পদ্ধতিতে কিন্তু উদ্ভিদ তার রেচন পদার্থ ত্যাগ করবে, ঠিক আছে? এটা কি লিখেছি না? বাকল মোচনের মাধ্যমে কি ত্যাগ করে? যেমন ধরো অর্জুন, পেয়ারা, দারুচিনি, এগুলো সব কী করে বলতো? বাকল মোচন, মানে এদের ছাল, মানে গাছের ছালগুলো দেখবে উঠে যায়, তো এটা বাকল মোচন। ফল মোচন, আপেল, এইসব লেবু, এইসব হচ্ছে ফল মোচনের দ্বারা, ঠিক আছে? তারপর হচ্ছে পত্র মোচন মানে ধরো যেগুলো পর্ণমোচী উদ্ভিদ, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার পত্র মোচনের মাধ্যমে সম্পন্ন হবে রেচন প্রক্রিয়াটা উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, এবার এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থগুলো। তো এই উদ্ভিদ রেচনের মধ্যে দু রকমের রেচন পদার্থ, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, একটা নাইট্রোজেন বিহীন। একটা N2 বিহীন, আরটা হচ্ছে N2 যুক্ত। N2 যুক্তকে আমরা কি বলি? উপক্ষার বলি। আর রয়েছে কি? N2 বিহীন। N2 বিহীন কোনগুলো? দুটোই আমাদের কাজে লাগে। N2 বিহীন কোনগুলো? N2 বিহীন হচ্ছে গদ, রজন, তরুক্ষীর। কী বললাম? N2 বিহীন হচ্ছে গদ, রজন আর তরুক্ষীর, এগুলো হচ্ছে N2 বিহীন, ঠিক আছে? আর যদি বলি N2 যুক্ত তো অনেক রয়েছে, তোমরা জানো। এখানে দেখে নাও একবার, এগুলো সব হচ্ছে N2 যুক্ত রেচন পদার্থ। কুইনাইন কোথা থেকে পাই? সিংকোনা গাছের ছালে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। রেসারপিন সর্পগন্ধা গাছের মূলে আর ছালে পায় রক্তচাপ কমানোর জন্য। নিকোটিন তামাক গাছের পাতা ও কাণ্ড মাদকদ্রব্য হিসেবে। ডাটুরিন ধুতরার ফলে হাঁপানি রোগ উপশমে। অ্যাট্রোপিন বেলেডোনার পাতা ও মূলে চোখের মণি প্রসারণে। আর কি আছে? থেইন চায়ের পাতায় মানসিক অবসাদ দূর করে। স্ট্রিকনিন কুচিলা গাছের বীজে পায় আর পেটের গন্ডগোলের ওষুধ, ঠিক আছে, তৈরি হয়। আজকে লাস্ট টপিক যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রাণীর রেচন, ঠিক আছে? প্রাণীর রেচনের মধ্যে মেনলি আমরা স্তন্যপায়ী মানে মানুষের রেচনটা এখানে পড়বো। তো শুরু করে দিই। দেখো, এখানে প্রাণীর রেচন পদার্থ যখনই বলি, রেচন পদার্থ মানে মনে রাখবে মূত্রের দ্বারা মেন যে রেচন বস্তু, ঠিক আছে? যদি বলা হয় স্তন্যপায়ীর ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে প্রধান রেচন বস্তু কি, মানে মূত্রের দ্বারা কোন রেচন বস্তুটা অ্যাকচুয়ালি রেচিত হয়, সেটা কী হবে? সেটা হবে ইউরিয়া। কী হবে বলো? ইউরিয়া হবে, ঠিক আছে? ইউরিয়ার সংকেতটাও তোমরা জেনে রাখবে। ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2 এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এবং প্রোটিন জাতীয় খাবার বেশি খেলে কিন্তু এই ইউরিয়া উৎপাদনের পরিমাণও বেড়ে যায়, ঠিক আছে? এবার রেচন পদার্থ পড়লাম, তো রেচন যে হচ্ছে মানুষের, সেই রেচন তন্ত্র, রেচন অঙ্গ কী কী নিয়ে গঠিত সেগুলো আমরা এখন পড়ে নেব। এবার দেখো, প্রাণীর রেচনের ক্ষেত্রে প্রধান যে, মানে মানুষের ক্ষেত্রে বলছি, মানুষের প্রধান রেচন অঙ্গ কী আর রেচন পদার্থ কী? মানুষের প্রধান যে রেচন অঙ্গ সেটা কি? মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে দুটো বৃক্ক, তাই তো? বৃক্ক বা কিডনি হচ্ছে মানুষের প্রধান রেচন অঙ্গ। আর হচ্ছে কি? রেচন পদার্থ, প্রধান রেচন পদার্থ কি আমাদের? ইউরিয়া। এবার এই যে দেখো বৃক্ক বললাম, তো
তো বৃক্কের গঠনগত কার্যগত একক আমরা কাকে বলি? বৃক্কের গঠনগত কার্যগত একক আমরা বলি নেফ্রনকে। একটা বৃক্ক ফাংশন করছে মানে অ্যাকচুয়ালি ভেতরে কি ফাংশন করছে বলতো? নেফ্রন ফাংশন করছে। নেফ্রন যদি ঠিকঠাক কাজ না করে বৃক্ক কিন্তু ঠিকঠাক কাজ করবে না, ঠিক আছে? বৃক্কের গঠনগত এবং কার্যগত দুটোই একক হচ্ছে কি? নেফ্রন। তো এই নেফ্রনের মধ্যে দিয়ে দেখো বৃক্কের যে কাজ শুধুমাত্র যে মূত্র উৎপাদন করা তা নয়, কিন্তু বৃক্কের যে কাজ শুধুমাত্র মূত্র উৎপাদন তা নয়, বৃক্ক কী করে? আমাদের ব্লাডকে ফিল্ট্রেট করে, ঠিক আছে? আমাদের ব্লাডকে কী করে? ফিল্টার করে বা পরিশুদ্ধ করে। এটা হচ্ছে বৃক্কের কাজ। সেই পরিশুদ্ধ থেকে পরে গিয়ে তৈরি হচ্ছে কি? মূত্র। এবার দেখো এটা হচ্ছে বৃক্কের স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে বৃক্কের স্ট্রাকচার। পুরো শিমবুজের মতো দেখতে, কালচে খয়েরি রঙের হয় এটা বৃক্ক, একজোড়া মানে দুটো থাকে। এবার এর কী অংশ দেখো, বৃক্কের দুটো অংশ রয়েছে, বাইরের পার্টটাকে বলা হয় কর্টেক্স আর ভেতরের পার্টটাকে বলা হয় মেডুলা, ঠিক আছে? বাইরের পার্টটা হচ্ছে কর্টেক্স আর ভেতরের পার্ট হচ্ছে মেডুলা। তো এই বৃক্কের মেডুলায় কী হয়? কিছু পিরামিডের মতো স্থান দেখা যায়। এই যে পিরামিডের মতো কিছু স্থান দেখতে পাচ্ছ, এগুলো বলা হয় বৃক্কীয় পিরামিড, ঠিক আছে? কী বলা হয়? বৃক্কীয় পিরামিড। পুরো বৃক্কে, ঠিক আছে, সব পুরো বৃক্কে কী রয়েছে? নেফ্রন ছড়িয়ে রয়েছে। তো এই যে নেফ্রন, সেই নেফ্রন আবার দু রকমের হয়। বৃক্কে আবার নেফ্রন কত রকমের হয়? দু রকমের। একটা হচ্ছে তোমার কর্টিক্যাল নেফ্রন। কী নেফ্রন? কর্টিক্যাল। কর্টিক্যাল নেফ্রনটাই বেশি থাকে, 85% থাকে কর্টিক্যাল নেফ্রন, বা সুপারফিশিয়াল নেফ্রনও বলা হয় এটাকে। কর্টিক্যাল নেফ্রনকে সুপারফিশিয়াল নেফ্রনও বলা হয়। আর থাকে জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রন একটা হলো কর্টিক্যাল বা সুপারফিশিয়াল নেফ্রন, যেটা হচ্ছে 85%, বাকি থাকে জাক্সটা মেডুলারি নেফ্রন মাত্র 15%। ওকে, প্রতি বৃক্কে প্রায় কত করে নেফ্রন থাকে? প্রতি বৃক্কে প্রায় 10 লক্ষ করে কিন্তু নেফ্রন উপস্থিত থাকে। এবার দেখো কি লেখা আছে এখানে, বৃক্ক নেফ্রন হলো বৃক্কের গঠনগত কার্যগত একক, এটা আমরা আগেই জেনে গেছি। নেক্সট রয়েছে কি, এবার নেফ্রনটা বৃক্কের গঠন মানে আমরা বলতে পারি কি? নেফ্রনের গঠন, তাই না? বৃক্কের যে মেন কাজ করছে কি? নেফ্রন করছে। তো এখানে আমরা মেন ফাংশনাল যে ইউনিট সেটা হচ্ছে নেফ্রন। তো এখানে নেফ্রনের গঠন কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। নেফ্রনের গঠন, নেফ্রনের গঠনে তোমরা দুটো জিনিস পাবে, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল, একটা হচ্ছে বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসল আর কি পাবে? বৃক্কীয় নালিকা। এই ম্যালপিজিয়ান কর্পাসলের আবার দুটো অংশ, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এখানে এই ছবিটা দেখো তোমরা, এই ছবিটা যদি ভালো করে দেখো ক্লিয়ারলি, এখানে দেখো একটা রয়েছে, দেখো ভেতরে রক্তচালিকা, এটা হচ্ছে রক্তচালিকা, ঠিক আছে? এখান দিয়ে অন্তর্মুখী ধমনিকা প্রবেশ করবে, রক্তচালক তৈরি করবে, আবার এখান দিয়ে বেরিয়ে যাবে। অন্তর্মুখী ধমনিকার কী হবে বলতো? সাইজে মানে এর যে ব্যাসটা, এর ব্যাসটা একটু বড় হয়, আর যে বহির্মুখী ধমনিকা সেটা একটু সরু হয়, যার ফলে কী হয়? যে গ্লোমেরুলাস তৈরি হয়েছে না এখানে, রক্তচালক গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসের মধ্যে চাপটা ভালো করে বজায় থাকে এবং ভালো করে ফিল্ট্রেশন পদ্ধতিটা হয়। তো মনে রাখবে, অন্তর্মুখী ধমনিকার ব্যাস কিন্তু বহির্মুখী ধমনিকার থেকে বেশি হয়, মানে অন্তর্মুখী ধমনিকা একটু মোটা হয় আর বহির্মুখী ধমনিকাটা সরু হয়। তো এটা হচ্ছে রক্তজালক। গ্লোমেরুলাস কিছুই না, যদি বলা হয় গ্লোমেরুলাস কী, তাহলে বলবে গ্লোমেরুলাস হচ্ছে একটা রক্তজালক, ঠিক আছে? নাথিং বাট রক্তজালক। তো এই গ্লোমেরুলাসের পরে থাকে একটা কাপের মতো অংশ, দেখো কাপের মতো অংশটার নাম হচ্ছে কী বলতো? কাপের মতো অংশটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তো এই যে পার্টটা, ঠিক আছে, কাপের মতো যে পার্টটা তোমরা দেখছো এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। মানে এইরকম করে আমি একটা ছবি আঁকি, এইরকমভাবে এইখানে থাকবে গ্লোমেরুলাস, এই জায়গাটায় রক্তজালক, এখান দিয়ে অন্তর্মুখী ধমনিকা প্রবেশ করবে, এখান দিয়ে বহির্মুখীটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এই যে কাপের মতো পার্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে? গ্লোমেরুলাস কী করে? রক্তকে পরিশুদ্ধ করে, এবং সেই পরিশুদ্ধটা এসে পৌঁছায় কোথায়? বোম্যান্স ক্যাপসুলের মধ্যে। আর বোম্যান্স ক্যাপসুলের গ্লোমেরুলাস নিয়ে তৈরি হয়েছে কি, মানে এইটুকু পার্টকে আমরা বলতে পারি কি? ম্যালপিজিয়ান কর্পাসেল। তারপরের পার্টটা যেটা রয়েছে দেখো নালিকার মতো পার্ট, তাই না? এই পার্টটাকে আমরা কি বলি? পুরোটা হচ্ছে বৃক্কীয় নালিকার পার্ট। তো বৃক্কীয় নালিকার পার্টের মধ্যে আরও কিছু ভাগ রয়েছে, যেমন ধরো প্রথমটাকে আমরা বলি পরা সংবর্ত নালিকা। এই যে এই জায়গাটা, এই যে নিকট সংবর্তটা দিয়েছে না, এই নিকট সংবর্তকে পরা সংবর্তও বলা হয়। তারপর থাকে হচ্ছে হেনলির লুপ, হেনলির লুপ। নেক্সট থাকে দূর সংবর্ত নালিকা, আর রয়েছে সংগ্রাহী নালিকা, ঠিক আছে? এই কটা হচ্ছে নালিকার অংশ। এবার কি রয়েছে দেখো এখানে, বৃক্কীয় নালিকার অংশগুলো বললাম, পরাসংবর্ত নালিকা, হেনরি লুপ, দূরসংবর্ত নালিকা, আর এছাড়া আছে কি? সংগ্রাহী নালিকা। এবার মূত্র কীভাবে তৈরি হয় দেখো, মূত্র উৎপাদনের 3টে স্টেপ তোমাদের জানতে হবে। মূত্র উৎপাদনের 3টে স্টেপ তোমাদের জানতে হবে। কি কি স্টেপ? প্রথমটা হচ্ছে পরিশ্রুতকরণ, পরিশ্রুত, ঠিক আছে? সেই পরিশ্রুতকরণটা কে করে? পরিশ্রুতকরণটা করা হচ্ছে গ্লোমেরুলাস। পরিশ্রুতকরণ বা ফিল্ট্রেশন কী করে? আলট্রা ফিল্ট্রেশন বলা হয় এটাকে, পরা পরিশ্রাবণ, এটা করা হচ্ছে গ্লোমেরুলাস। নেক্সট 2 নম্বর হচ্ছে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণ হয়। পরিশ্রাবণ করলো কে? গ্লোমেরুলাস। পুনঃশোষণ কোথায় হবে? পুনঃশোষণ হবে বৃক্কীয় নালিকায়,
বৃক্কীয় নালিকায় কি হয়, পুনঃশোষণ হয়। ঠিক আছে, পুনঃশোষণ মানে কি, পুনঃ কেন বলছে, প্রথমবার শোষণ কোথায় হয়, ভিল্লিতে হয়, নেক্সট টাইম আবার কোথায় শোষণ হচ্ছে দেখো, বৃক্কীয় নালিকায়, তার জন্য এটার নাম হচ্ছে পুনঃশোষণ। আর 3 নম্বর হচ্ছে কিছু পদার্থের ক্ষরণ। ঠিক আছে, ক্ষরণ, এই কটা স্টেপ নিয়ে কিন্তু মূত্র তৈরি হয়। পরিশ্রুতকরণ, তারপরে পুনঃশোষণ, তারপরে হয় ক্ষরণ। ঠিক আছে, মনে রাখবে যে ফিল্ট্রেশনটা হচ্ছে না, মানে গ্লোমেরুলাস থেকে যে রক্ত পরিশ্রুত হয়ে যে উপাদানগুলো প্রবেশ করছে, সেই পরিশ্রুত উপাদানের মধ্যে কখনোই আরবিসি প্রেজেন্ট থাকে না। আরবিসি আর প্রোটিন কিন্তু কখনোই গ্লোমেরুলাস পরিশ্রুততে প্রেজেন্ট থাকে না। আরবিসি আর প্রোটিন কিন্তু কখনোই গ্লোমেরুলাস পরিশ্রুতর মধ্যে প্রেজেন্ট থাকে না। মানে আরবিসি আর প্রোটিন কখনোই রক্ত থেকে গ্লোমেরুলাস ভেদ করে কখনোই সেটা বোমেস ক্যাপসুলে প্রবেশ করে যাবে না। ঠিক আছে, এবং যদি বলা হয় কোন উপাদানটি বৃক্কীয় নালিকায় সম্পূর্ণভাবে শোষিত হয়, সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু বৃক্কীয় নালিকায় সম্পূর্ণভাবে শোষিত হওয়ার কথা। যদি শোষিত না হয় তাহলে মূত্রের মাধ্যমে নির্গত হবে, যেটাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া। ঠিক আছে, কিন্তু গ্লুকোজ 100%ই কি শোষিত হয়ে যায় পরাসংবর্ধন নালিকায়। তার পরাসংবর্ধন নালিকার পরে কি আছে দেখো এখানে, হেনরির লুপ। হেনরি লুপে মেনলি শোষিত হয় কি, জল আর সোডিয়াম আয়ন। যদি বলা হয় হেনরি লুপে কোন কোন উপাদান পুনঃশোষিত হয়, কি বলবে তুমি, জল এবং সোডিয়াম আয়ন কিন্তু এখানে পুনঃশোষিত হয়। ঠিক আছে, তারপর আছে দূরসংবর্ধন নালিকা। দূরসংবর্ধন নালিকায় কী শোষিত হয়, দূরসংবর্ধন নালিকায় আমরা জানি জলের পুনঃশোষণ ঘটে এডিএইচের প্রভাবে। তারপরে যেটা পুনঃশোষিত হলো আর যেটা হলো না, যেটা মূত্র তৈরি করছে ভিতরের যে লিকুইড পার্টটা, সেটা সংজ্ঞার নালিকায় আসবে, তারপর সেখান থেকে বেলির নালী হয়ে চলে যাবে গোবিনীতে, গোবিনী দিয়ে আবার প্রবেশ করে যাবে কোথায়, মূত্রাশয়ে থাকবে, তারপর সেখান থেকে আউটিং। তো এইভাবে কিন্তু পুরো যে রেচন প্রক্রিয়াটা মানুষের ক্ষেত্রে সেটা কমপ্লিট হয়। ঠিক আছে, তো মূত্র উৎপাদন একটা কিন্তু বড় প্রক্রিয়া। আর কিছু বাকি রইলো এখানে। তো এই ছিল মানে কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। আর এই টপিকগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, প্রত্যেকটা টপিক এখানে ইম্পর্টেন্ট। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।